আসসালামু আলাইকুম। সবাইকে অ্যাকাউন্টিং এ স্বাগতম। অনেক কষ্টের মধ্যে দিয়ে তোমরা সবাই একটা পরীক্ষা অলরেডি দিয়েছো। আহ, আগামী পরীক্ষা মানে পরীক্ষা কেমন হয়েছে ঠিক জানি না, বাট এই দুর্যোগের মধ্যে যে তোমরা পরীক্ষা দিয়েছো এটা অনেক বেশি। তো আমরা চেষ্টা করছি তোমাদের অ্যাকাউন্টিং পরীক্ষাটা একটু মানে যেন ভালো হয়, সেজন্য এমসিকিউ ক্লাস এবং সাজেশন দিয়ে তোমাদের পাশে থাকার, এবং আলহামদুলিল্লাহ আমাদের ওই এমসিকিউ সাজেশন থেকে একটা ভালো নাম্বার অফ এমসিকিউ কিন্তু আমার পরীক্ষায় কমন আসছে। সো তার ধারাবাহিকতায় আজকে আমরা শুরু করতেছি হচ্ছে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের 200 এমসিকিউ সমাধান প্লাস হচ্ছে সাজেশনটা আমি দিব ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে, ঠিক আছে? এত টেনশনের কিছু নাই। সবাই আমরা যে কাজটা করি ল্যাবটাতে যুক্ত হয়ে সাথে সাথে আমরা সবাই ল্যাবটা শেয়ার করে দিই, ঠিক আছে? কারণ যারা শেয়ার করবে তাদেরকে অবশ্যই অবশ্যই এই 200 এমসিকিউ, যে এখানে তো আমরা মূলত 200 এমসিকিউ আমরা সলভ করবো, তাই না? এই 200 এমসিকিউর সাজেশনটা কিন্তু আমরা যারা শেয়ার করবে আমরা অবশ্যই তাকে দিয়ে দিব, ঠিক আছে? এবং যারা আমার ফার্স্ট পেপারের এই 200 এমসিকিউ সাজেশনটা পড়ছো তারা নিশ্চয়ই পরীক্ষা ভালো করছো, এটা আলাদা করে প্রমাণ দেওয়ার কিছু নাই। তো আজকের পরীক্ষাও ইনশাল্লাহ ভালো হবে। সবাই একটু শুরুতে শেয়ার করে দেই, কমেন্টে পরিচিত ভাই তাদেরকে মেনশন করে দিব ইনশাআল্লাহ। আমরা সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট মিলে আজকে ক্লাস করবো, এবং আজকের ক্লাসে আমরা 200 এমসিকিউর মধ্যে 100 এমসিকিউ সলভ করব 5টা অধ্যায়, ঠিক আছে? 5টি অধ্যায়ের আমরা 100টা এমসিকিউ আজকে সলভ করব, বাকিগুলো আমরা কালকে সলভ করব। তবে তোমাদেরকে আমি পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে? তোমরা নিজেরাও পিডিএফটা পড়ে নিতে পারবা। আমরা সবাই প্লিজ লাইভটা যা যা জায়গা থেকে একটু শেয়ার করে দেই এবং একটা রিয়েক্ট দিয়ে দিই, যা যা প্রোফাইল থেকে শেয়ার করে দাও। শেয়ার দিয়ে কমেন্টে লিখো শেয়ার ডান, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি, ঠিক আছে? সাউন্ড কম, ওকে, সাউন্ড বেড়ে যাবে, কোনো সমস্যা নেই। সবাই প্লিজ সবাই শেয়ার করে, সবাই সবাই শেয়ার করে আমরা কমেন্টে লিখি শেয়ার দাও, শেয়ার করে কমেন্টে লিখি দিয়ে শেয়ার দাও, ঠিক আছে? সাউন্ডটা ঠিক আছে কিনা একটু প্লিজ কমেন্ট আমাকে জানাও। সাউন্ডটা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা তোমরা? সাউন্ডটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা সবাই? সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও। যারা শেয়ার করে দিচ্ছ তারা একটু কমেন্টে লিখে দাও শেয়ার ডান। কারণ হচ্ছে পিডিএফটা তো আমরা সবাই চাই, তাই না? আমরা যদি সবাই চাই, সবাই মিলে জাস্ট একটু অ্যাকাউন্টিং আমার পাশে থাকো ইনশাআল্লাহ, আমি তোমাদের সাথে থাকবো। শুধু এই অ্যাকাউন্টিং না, বাকি সাবজেক্টগুলোতেও কিন্তু তোমরা ইনশাআল্লাহ এরকম করে পিডিএফ এবং ক্লাস পাবে, ঠিক আছে? বাকি সাবজেক্টগুলোরও সিমিলার ভাবে ক্লাস এবং পিডিএফ পেয়ে যাবে। ওকে, আমি আমার গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিচ্ছি, তাই আমি একটু 2 মিনিট সময় নিয়ে তোমাদের থেকে। আমাদের কিছু গ্রুপ আছে, এখানে অনেকগুলো স্টুডেন্ট আছে, তারা আসলে ক্লাসের নোটিফিকেশনের জন্য বসে থাকে, আমি দিয়ে দিচ্ছি। এবং এর মধ্যে সবাইকে অনুরোধ করবো প্লিজ লাইভটা শেয়ার করে দাও, কারণ সেকেন্ড পেপার আমরা সাধারণত খুব কম পড়ছি। সেকেন্ড পেপারের হেল্প আমাদের সবার বেশি দরকার, ঠিক আছে? সাউন্ড কি কম হচ্ছে? সাউন্ড কি কম হচ্ছে মনে হয়? সাউন্ড কি কম হচ্ছে? সাউন্ড কি কম হচ্ছে? সাউন্ডটা কি ক্লিয়ার না? সাউন্ডটা কি ক্লিয়ার? এবার সাউন্ডটা ঠিক আছে আমার মনে হয়। আমরা শুরু করি। ওকে, চলো আর সময় নষ্ট করবো না, আমরা শুরু করি। তো আজকে আমরা ক্লাস শেষে তোমাদের পিডিএফ দিয়ে দিব, টেনশনের কোনো কারণ নাই। সবাই লাইভটা যা যা জায়গা থেকে শেয়ার করে দাও। এই অবশ্যই প্রতিষ্ঠানের অধ্যায়টা সাধারণত আমরা স্কিপ করি, এটা দিয়ে আমরা শুরু করবো ইনশাল্লাহ। এখান থেকে আমরা প্রশ্ন কমন পাবো, যা পড়বো এগুলোর মধ্যে থেকে আসবে ইনশাল্লাহ। তাহলে চলো শুরু করে দিয়ে প্লিজ সবাইকে অনুরোধ করবো লাইভটা যা যা জায়গা থেকে শেয়ার করে দাও।
কোয়েশ্চেন নাম্বার 1। আচ্ছা, অব্যবসায় প্রতিষ্ঠানটা আসলে কি? যে প্রতিষ্ঠান আসলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে কি হয় না, প্রতিষ্ঠিত হয় না, তারা কি করে না, পণ্য ক্রয় বিক্রয় করে না, তাই তো? তারা সদস্য এবং জনগণের সেবার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। তবে অব্যবসায়ী অব্যবসায়ী মুনাফাভোগী প্রতিষ্ঠান যদি হয়, সেক্ষেত্রে খেয়াল করো, অব্যবসায়ী মুনাফাভোগী প্রতিষ্ঠান, সেক্ষেত্রে তারা মুনাফা করে, তারা পণ্য বিক্রি করে না, তারা সেবা দেয়। কি দেয়? সেবা দিয়ে মুনাফা অর্জন করে। সেবা দিয়ে কি করে? মুনাফা অর্জন করে। কেটা? চলো শুরু করি। মূলধন জাতীয় প্রাপ্তি প্রদান দ্বারা কি বোঝায়? মূলধন জাতীয় প্রাপ্তি প্রদান দ্বারা কি বোঝায়? মূলধন জাতীয় প্রাপ্তি প্রদান দ্বারা বোঝায় হচ্ছে দায় ও সম্পদ। কি বোঝায়? মূলধন জাতীয় প্রাপ্তি প্রদান দ্বারা কি বোঝায়? মূলধন জাতীয় প্রাপ্তি প্রদান দ্বারা দায় বোঝায়। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে 20 পেপার। প্লিজ সবাই একটু শেয়ার করে দে। সবাই, স্লাইডটা কিন্তু এখনো শেয়ার হয় নাই। আমরা সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট আজকের ক্লাসে চাই, ঠিক আছে? আজকের সাজেশনটা আরো বেশি গুরুত্বপূর্ণ এবং সাজেশনের বাইরে অনেক কথাবার্তা হবে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 2। মূলধন তহবিল অলাভজনক প্রতিষ্ঠানের জন্য একটি কি? মূলধন তহবিল বেসিক্যালি কি জানো? মূলধন তহবিল মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। মূলধন তহবিল মানে কি? মালিকানা সত্ত্ব, যেটা আমরা বের করি সম্পদ থেকে দায়বাদ দিয়ে। কি বাদ দিয়ে বের করা হয়? সম্পদ থেকে দায়বাদ দিয়ে বের করা হয়। তাহলে মালিকানা সত্ত্ব মূলধন, যেটা আমরা বেসিক্যালি ওই বলি। আর এই ওইটা হচ্ছে আলটিমেটলি কি দেয়? ওইটা হচ্ছে অন্তদায়। ওইটা কি দেয়? ওইটা হচ্ছে অন্তদায় বা আন্তদায়। ওইটা কি? ওইটা হচ্ছে আন্তদায় বা অন্তদায়। কথা কি ক্লিয়ার? ওইটা হচ্ছে কি? অন্তদায় বা আন্তদায়। তাহলে মালিকানা তহবিল বের করার সূত্র কি? সম্পদ, মোট সম্পদ মাইনাস মোট দায়। অর্থাৎ প্রারম্ভিক মূলধন বের করতে হলে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। সমাপনী মূলধন বের করতে হলে সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। ওকে, কোয়েশ্চেন নাম্বার 3। কোনটি অলাভজনক প্রতিষ্ঠানের মূলধন জাতীয় ব্যয়? খেয়াল করতে হবে। মূলধন জাতীয় ব্যয় জানতে চাইছে। কি জানতে চাইছে? মূলধন জাতীয় ব্যয়। আমরা স্যার শেয়ার করার মতো কেউ নেই, মানে শেয়ার তো প্রোফাইল থেকে করবেন, যার যার প্রোফাইল থেকে একটা করে শেয়ার করে দিবেন, ঠিক আছে? কারণ আপনার শেয়ারের মাধ্যমে আরো নতুন নতুন ছেলেমেয়েরা আমাদের এই ক্লাসে যুক্ত হবে। সবাই প্লিজ শেয়ার করি, কারণ এই প্রত্যেকটা এমসিকিউ আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো এখানে নেওয়া হয়েছে। তাহলে মূলধন জাতীয় ব্যয় কোনগুলা? সাধারণত আমরা যেখান থেকে আমরা ধরনের হচ্ছে দীর্ঘমেয়াদী সুবিধা পাবো। তাহলে এখানে যদি একটু খেয়াল করেন, সচিবের বেতন, মনিহারি, বিদ্যুৎ খরচ, এগুলোর মধ্যে এই বই দেখে আপনার কাছে মনে হতে পারে এটা মনে হয় ছোটখাটো খরচ। না, অমুনাফাভোগী প্রতিষ্ঠানের ক্ষেত্রে, অব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই বইটা আসলে দীর্ঘমেয়াদী সুবিধা দেয়। সুতরাং এখানে মূলধন জাতীয় ব্যয়ের উদাহরণটা কি হবে? এখানে মূলধন জাতীয় উদাহরণটা হবে বই। এখানে মূলধন জাতীয় কি? এই ক্লাসের পিডিএফ আমি ক্লাস শেষে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? আর যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়া নাই, ক্লাস শেষে অ্যাড হইতে পারবে, টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে? ওকে, তারপরে আসি হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4। আমরা একটু দ্রুত যাই, আমাদের যদি 100টা প্রশ্ন সমাধান করতে হবে। সবাই ক্লাসে মনোযোগী হই, সবাইকে পিডিএফ দেওয়া হবে, টেনশনের কোনো কারণ নাই। কমেন্টে আজারে আজারে কমেন্ট করে সময় নষ্ট করো না, ক্লাসে কনসেন্ট্রেট করো। অলাভজনক প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বিবরণী তৈরি করা হয়। খেয়াল করি, আর্থিক অবস্থার বিবরণী মানে কি? উদ্বৃত্তপত্র। বেসিক্যালি কি? উদ্বৃত্তপত্র। আর্থিক অবস্থার বিবরণী, উদ্বৃত্তপত্র, স্থিতিপত্র, বৈশ্বিক বিবরণী, এইটা তৈরি করা হয় বছরের কোন একটা নির্দিষ্ট কিসের জন্য? নির্দিষ্ট তারিখের জন্য। নির্দিষ্ট কিসের জন্য? নির্দিষ্ট তারিখের জন্য, নির্দিষ্ট সময় বিন্দুর জন্য, ঠিক আছে? নির্দিষ্ট দিনের জন্য এইটা প্রস্তুত করা হয়ে থাকে। ক্লিয়ার? সবাই শেয়ার করে দেয়, সবাই সবাই সবাই। এবং প্রত্যেকটা এমসিকিউ যখন সামনে আসবে তুমি অবভিয়াসলি এটা আনসার করার চেষ্টা করবা, ঠিক আছে? তারপর আমি যখন বলি জাস্ট মিলাই নিবা, এটা একটা এক্সামের মতো। এতদিন ধরে কি পড়ছি সেটা জাস্ট আমরা এখান থেকে যাচাই বাছাই করবো। ক্লিয়ার? ওকে, তারপরে খেয়াল করি, এরপরে কি আছে? কোশ্চেন নাম্বার 5। অলাভজনক প্রতিষ্ঠানের আয়ের অন্যতম উৎস। খেয়াল করতে হবে, এই জায়গায় গুরুত্বপূর্ণ একটা অপশন আছে, আয়ের অন্যতম উৎস। কিন্তু যদি আয়ের অন্যতম উৎস যদি এই জায়গায় আসে, তুমি এই জায়গার মধ্যে অবশ্যই উত্তর করবে কি? অনুদান। কিন্তু যদি প্রধান উৎসের কথা বলে, কি উৎস? প্রধান উৎস। কি উৎস? প্রধান উৎস। তাইলে কোনো সন্দেহ ছাড়া উত্তর কি হবে? কোনো সন্দেহ ছাড়া উত্তর হবে চাঁদা। কোনো সন্দেহ ছাড়া উত্তর কি হবে? কোনো সন্দেহ ছাড়া উত্তর দিতে হবে চাঁদা, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করো ভাই, আমরা কিন্তু, তোমরা যদি আর একটু চেষ্টা করো, আমরা কিন্তু 100 স্টুডেন্ট ক্রস করে ফেলবো। মানে 100-এরও বেশি স্টুডেন্ট কিন্তু আমাদের সাথে লাইভে যুক্ত হতে পারে যদি আমরা সবাই লাইভটা শেয়ার করি, ঠিক আছে? তাহলে খেয়াল করো, প্রধান উৎসের কথা যদি বলে তাহলে হবে চাঁদা। অন্যতম প্রধান উৎস হওয়ার কারণে হয়েছে কি? অনুদান। অন্যতম প্রধান উৎস হওয়ার, আর বাকিগুলা মানে কম বেশি হয়ে থাকে আর কি সাধারণত। ওকে, বিগত বছরের বকেয়া আয়ের কিছু অংশ চলতি বছরে যদি আদায় হয়, এই জাতীয় দফার জন্য প্রভাবিত হবে। বিগত বছরের বকেয়া, চলতি বছরের বকেয়া, মানে আয়সা কিছু অংশ আদায় হয়েছে। তাহলে একটা হয়েছিল সমাপনী সম্পত্তির মধ্যে, দেখো বকেয়া আয়, আলটিমেটলি বকেয়া আয় কি? বকেয়া এটা আমার কি? বকেয়া এটা হচ্ছে আমার সম্পদ, তাই কিনা? বকেয়াটা আমার কি সম্পদ? বকেয়া হচ্ছে আমার অবশ্যই কি সম্পদ? চলতি সম্পদ। তাহলে অবশ্যই সেই সম্পদকে প্রভাবিত করবে।
বিগত বছরের বকেয়া কিসের মধ্যে অন্তর্ভুক্ত ছিল? সমাপনী প্রারম্ভিক সম্পত্তির মধ্যে অন্তর্ভুক্ত ছিল। ঠিক আছে, তারপরে কি আসতেছে এখানে? এখানে আসতেছে হচ্ছে আর সেটা সমাপনী সম্পত্তির মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। ওকে, আচ্ছা 7 নাম্বার প্রশ্ন, অলাভজনক প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য কি? এই প্রশ্নটা সহজ মনে হইতে পারে, সহজ মনে হওয়ার পরেও কিন্তু এটা পরীক্ষায় আসতে পারে। সহজ হলেও এটা পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন না। তোমাদের সাথে যেটা হচ্ছে এই বন্যার সময়ে, মানে শুধু বন্যা কেন বলতেছি, এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। এক কথায় ঢাকা শহরের মতো জায়গায় ছেলে মেয়েকে কমর সমান পানি ভেঙে পরীক্ষা দিতে গেছে। তো এই 2-3টা পরীক্ষা যদি বন্ধ রাখা হইতো, স্থগিত রাখা হইতো, এতে করে মহাভারত অশুদ্ধ হয়ে যাইতো না। মানে এটা একটা এত বড় একটা ক্রাইসিস, ছেলে মেয়ে এক তো হিসাব বিজ্ঞানের মতো পরীক্ষা, পাশাপাশি হচ্ছে এরকম একটা মেন্টাল একটা স্ট্রেস। কারো কারো কোনো ছেলে মেয়েদের দেখছে ভেজা কাপড় নিয়ে সারাক্ষণ পরীক্ষা দিচ্ছে। তো এগুলো একেবারেই অন্যায়, এটা একেবারেই অন্যায়। এরকম এই সময়ে, দুর্যোগের সময়ে 2-4 দিন 5 দিন 10 দিন করে পরীক্ষা নিলে কিছুই হইতো না। একটা সময় তো ছিল পরীক্ষাই হয় নাই। তো এটা একেবারেই তোমাদের সাথে অন্যায় হয়ে গেছে। তারপরে কিছু করার নাই, সবই জীবনের অংশ। যেহেতু পরিবর্তন হবে না, আমাকে তো পরীক্ষা দিতেই হবে আলটিমেটলি, তাই না? তাহলে অলাভজনক প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য কি? অলাভজনক সদস্যদের মধ্যে মুনাফা বন্টন করা না, পণ্য সেবা বিনিময় করে না, মুনাফা অর্জন করে না। তাহলে করে কি? সদস্য ও জনগণের সেবা দান করাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। ক্লিয়ার? অলাভজনক প্রতিষ্ঠানের আয়ের প্রধান উৎস কি? এই যে দেখো, এবার আসছে কি উৎস? প্রধান উৎস। বলো তো এটা সঠিক উত্তর কি হবে? প্রধান উৎসের সঠিক উত্তর কি হবে? আমরা কিন্তু 100-তে যাইতে পারতেছি না, 99-96 থেকে আটকে যাচ্ছে। কেন? আমরা 100 ক্রস করতে পারবো না আজকে। 100+ স্টুডেন্ট আমাদের ল্যাবে থাকবে না, ইনশাল্লাহ থাকবে যদি সবাই মিলে চেষ্টা করি। বলো বলো 8 নাম্বার প্রশ্ন উত্তর কি হবে বলো তো? অলাভজনক প্রতিষ্ঠান সমূহের আয়ের প্রধান উৎস কি? সবাই অ্যান্সার করার চেষ্টা করবো। সবাই ক্লাস শেষে আমরা সবাই পিডিএফ পেয়ে যাব। আমি কমেন্ট দেখতেছি, তোমাদের নামও পড়তেছি, কিন্তু সময় কম, তোমাদের গুরুত্বপূর্ণ সময়, তাই অযথা কথা বলে সময় নষ্ট করবো না। এই জন্য আমরা দ্রুত যাবো যেন আমরা শেষ করতে পারি। 18 একটু, আমি বললাম যে প্রশ্ন দেখা মাত্র উত্তর করবা, প্রশ্ন দেখা মাত্র একটা কমেন্ট করবা, ক্লাসে কনসেন্ট্রেশন থাকবে। এবং এগুলো হচ্ছে পরীক্ষার মতো। তাহলে প্রধান উৎস হইলে কি হবে? চাঁদা। প্রধান উৎস হইলে কি হবে? চাঁদা হবে। ওকে, অলাভজনক মুনাফাভোগী প্রতিষ্ঠান কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অলাভজনক মুনাফাভোগী প্রতিষ্ঠান, মুনাফাভোগী। ঠিক আছে, তাহলে অলাভজনক প্রতিষ্ঠান দেখে তো পণ্য ক্রয় বিক্রয় করে না, কিন্তু অলাভজনক মুনাফাভোগী প্রতিষ্ঠান পণ্য বিক্রয় করে না। কি করে না? পণ্য বিক্রয় করে না। কি করে না? পণ্য বিক্রয় করে না, কিন্তু তারা কি দেয়? সেবা প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করে। কি করে? সেবা প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করে। সেবা প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করে। ঠিক আছে, সেবা প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করে। তাহলে এরকম একটা আছে এখানে, প্রফেশনাল কনসালটেন্ট ফার্ম। এই যে প্রফেশনাল কনসালটেন্ট ফার্ম, যদি এটা তার প্রফেশন, অবভিয়াসলি সে এখান থেকে মুনাফা করবে। আর বাকিগুলো হচ্ছে অব্যবসায় প্রতিষ্ঠান, যদিও এগুলা এখন মূলত ব্যবসায় প্রতিষ্ঠান হিসেবে পরিণত হয়েছে। মূলত এগুলো এখন কি হয়েছে? ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে পরিণত হয়েছে। যাই হোক, এগুলো চিন্তা করে লাভ নাই। বাট যদি যেহেতু মুনাফাভোগীর শব্দটা আসছে, তাহলে এটা, আর যদি মুনাফাভোগী প্রতিষ্ঠান হইতো তাহলে তো বাকিগুলাই হইতো। কথা কি বুঝাইতে পারছি? অলাভজনক মুনাফাভোগী প্রতিষ্ঠান মানে কি? তারা সেবা প্রদান করে মুনাফা অর্জন করে। কি করে? মুনাফা অর্জন করে। ওকে, 10 নম্বর প্রশ্ন কি বলছে খেয়াল করো। অলাভজনক প্রতিষ্ঠানের নগদান বই বলতে কি বোঝায়? অলাভজনক প্রতিষ্ঠানের নগদান, একটা জিনিস খেয়াল করি, অব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাধারণত আমরা 3টে স্টেটমেন্ট তৈরি করি। একটা হচ্ছে প্রাপ্তি ও প্রদান হিসাব, আরটা হচ্ছে আয় ব্যয়বাচক হিসাব, আরটা হচ্ছে উদ্বৃত্ত পত্র। ঠিক আছে, উদ্বৃত্ত পত্র। সেই উদ্বৃত্ত পত্র মানে তো আর্থিক অবস্থার বিবরণী, আর আয় বিবরণীর মাধ্যমে আমরা লাভ ক্ষতি নির্ণয় করি, অর্থাৎ আর্থিক ফলাফল নির্ণয় করি। এটার মাধ্যমে আমরা আর্থিক অবস্থা নির্ণয় করি। আর এই প্রাপ্তি প্রদান হিসাবটাই মূলত হচ্ছে মানে হচ্ছে তোমার অব্যবসায় প্রতিষ্ঠানের কি, এটাই হচ্ছে অব্যবসায় প্রতিষ্ঠানের নগদান বই। এখানে সকল প্রকার প্রাপ্তি প্রদান হিসাবভুক্ত করা হয়। এখানে সকল প্রকার প্রাপ্তি প্রদান বলতে সকল প্রকার প্রাপ্তি প্রদান, মুনাফা জাতীয় প্রাপ্তি প্রদান, মূলধন জাতীয় প্রাপ্তি প্রদান, সবকিছু এখানে কি করা হয়? অন্তর্ভুক্ত করা হয়। সবকিছু এখানে কি করা হয়? সবকিছুই, সব ধরনের আসলে কি করা হয়? লেনদেনই এখানে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। সব ধরনের লেনদেন এখানে কি করা হয়ে থাকে? অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। ক্লিয়ার? এখন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস একটু আমাদের মনে রাখতে হবে, এই অব্যবসায় প্রতিষ্ঠানের যে প্রাপ্তি প্রদান হিসাবটা, এটা সাধারণত যেহেতু নগদান বই, এটা কার বই মতো বলা হয়েছে? নগদান বই। নগদ সবসময় কোন ধরনের প্রকাশ করে? নগদ সবসময় ডেবিট জেড প্রকাশ করে। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। তাহলে প্রাপ্তি প্রদান হিসাব সবসময় কোন ধরনের জেড প্রকাশ করে? প্রাপ্তি প্রদান হিসাব সবসময় ডেবিট জেড প্রকাশ করে, মনে রাখতে হবে। প্রাপ্তি প্রদান সবসময় কোন জেড প্রকাশ করে? ডেবিট জেড প্রকাশ করে, কিন্তু পরীক্ষা আসবে। ক্লিয়ার?
প্রাপ্তি উপাদান সাধারণত কোনটা প্রকাশ করে, যে পরীক্ষা চলে আসছে, প্রাপ্তি উপাদান হিসাব সাধারণত কোনটা প্রকাশ করে, প্রাপ্তি উপাদান হিসাব সাধারণত ডেবিট যে প্রকাশ করে, কোনটা প্রকাশ করে, প্রাপ্তি উপাদান হিসাব সাধারণত। ভাইয়া শুধু এমসিকিউ দেন সিকিউ দেন না কেন ভাই? এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে সিকিউ কিভাবে পড়াবো? সম্ভব? এত অল্প সময়ের মধ্যে সিকিউ পড়ানো কিন্তু সম্ভব না, ঠিক আছে? তারপরেও আজকে আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মিনিমাম যে চ্যাপ্টার গুলো পড়াবো বা যে চ্যাপ্টার গুলো অ্যান্সার করার মতো, এগুলো থেকে কিছু সৃজনশীল প্রশ্ন যেগুলা সমাধান করলে এই অনুযায়ী প্রশ্ন কমন পাওয়া যেতে পারে, এই টাইপের প্রশ্ন আমি ইনশাল্লাহ দিব তোমাদেরকে। ওকে, 12 নম্বর প্রশ্ন, প্রাপ্তি ও প্রদান হিসেবে উদ্বৃত্ত বলতে কি বোঝায়? মানে প্রাপ্তি ও প্রদান হিসাবের যে ব্যালেন্সটা আসে, যে পাওয়া যায়, সেটা কি? তাহলে প্রাপ্তি ও প্রদান হিসাব থেকে আমরা কার ব্যালেন্স পাবো বলতো? নগদের ব্যালেন্স পাবো। নগদের সাধারণত কোন ব্যালেন্স পাই? ডেবিট ব্যালেন্স পাই। তাহলে নগদ আমার কি? নগদ হচ্ছে আমার সম্পদ। নগদ হচ্ছে আমার কি? নগদ হচ্ছে আমার একটা সম্পদ। তাহলে প্রাপ্তি প্রদান হিসাবের যে উদ্বৃত্ত পাই, সেটা বেসিক্যালি কোন উদ্বৃত্ত? ডেবিট উদ্বৃত্ত। কোন উদ্বৃত্ত? ডেবিট উদ্বৃত্ত। ডেবিট উদ্বৃত্ত কি? সম্পদ। ডেবিট উদ্বৃত্ত কি? সম্পদ। ডেবিট উদ্বৃত্ত কি? সম্পদ। কথা ক্লিয়ার? আমরা অলরেডি 100+ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা যদি সবাই শেয়ার করি, এর সংখ্যা আরো বাড়বে। এবং আগে থেকে অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু এরকম ক্লাসগুলো কন্টিনিউ থাকবে ইনশাআল্লাহ। নিচের কোন দফাটি প্রাপ্তি উপাদান হিসাবে অন্তর্ভুক্ত নয়? কোন দফাটি প্রাপ্তি উপাদান হিসাবে অন্তর্ভুক্ত হবে না? বলো। এই প্রশ্ন থেকে, এখান থেকে কোন প্রশ্নটা, মানে কোনটা প্রাপ্তি উপাদান হিসাবে অন্তর্ভুক্ত হবে না? প্রাপ্তি উপাদান হিসাবে অন্তর্ভুক্ত হবে না। কারণ প্রাপ্তি উপাদান হিসাবে প্রাপ্তি এবং প্রদান বুঝায়। মানে হয় আমি পাইছি, নয়তো আমি দিছি। তাহলে অগ্রিম চাঁদা আমি মানে পাই গেছি, টাকা অনুদান পাই গেছি, উল্লিখিত দ্বন্দ্বলতে এটাও পাই গেছি। কিন্তু বকেয়া চাঁদা মানে কি? যেটা এখনো পাই নাই, যেটা এখনো কি করি না, পাই নাই, বকেয়া রয়ে গেছে। তাহলে এইসব জিনিস যেটা আমি পাই না, সেটা এখানে অন্তর্ভুক্ত হবে না। সেটা আমাদের কি হবে না? অন্তর্ভুক্ত হবে না। আয় ব্যয় হিসাবে কোনটি দেখানো হয় না? আবার আসছে আয় ব্যয় হিসাবে, তো সাধারণত আমি কি দেখাবো? আয় ব্যয় হিসাবে সাধারণত আমি আয় আর ব্যয় দেখাবো। অর্থাৎ কোন হিসাবগুলো দেখাবো? অস্থায়ী হিসাবগুলো দেখাবো। কোন হিসাব? অস্থায়ী হিসাবগুলো প্রদর্শন করবো, ঠিক আছে? তাহলে এখানে এমন কোনটা আছে যেটাকে আমি আয় ব্যয় হিসাবে দেখাইতে পারবো না? বলো, দ্রুত বলো, কি হবে? কি হবে? দ্রুত দ্রুত দ্রুত, কি হবে? আচ্ছা, এর মধ্যে আমি কয়েকটা তথ্য একটু শেয়ার করি। এই আয় ব্যয় হিসেবের তো দুইটা সাইড থাকে, একটা ডেবিট সাইড আর একটা ক্রেডিট সাইড। ডেবিট সাইডে আমরা কি দেখাই বলতো? এখানে তো মুনাফা জাতীয় আয় ব্যয় ছাড়া অন্য কিছু আসবে না। আমরা এখানে দেখাই মুনাফা জাতীয় কোনগুলো? মুনাফা জাতীয় ব্যয়গুলা। এই পাশে দেখায় মুনাফা জাতীয় কোনগুলা? এই পাশে দেখায় মুনাফা জাতীয় আয়গুলা। আর আয় ব্যয়ের মাধ্যমে আমরা কি জানি? একটা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নির্ণয় করতে পারি। পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ হচ্ছে, যদি এই আয় ব্যয় হিসাবের ক্রেডিট জের প্রকাশ পায়, কি জের? ক্রেডিট জের। কি জের? ক্রেডিট জের। এই ক্রেডিট জের দ্বারা কি বোঝায় বলতো? এই ক্রেডিট জের, এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে। আয়াতিরিক্ত ব্যয়, ব্যয়াতিরিক্ত আয়। আয়াতিরিক্ত ব্যয় এটা কি? ব্যয়াতিরিক্ত আয়। তাহলে যদি ক্রেডিট জের প্রকাশ করে, কোন জের? ক্রেডিট জের, তাহলে এটাকে বলবো হচ্ছে ব্যয় অতিরিক্ত আয়। ব্যয় অতিরিক্ত, ব্যয় অতিরিক্ত আয়। তার মানে এর অর্থ কি জানো? ব্যয়ের অতিরিক্ত আয় হয়েছে, অর্থাৎ আয় হয়েছে, আয়টা বড় হয়েছে যখন ক্রেডিট জের। কারণ ক্রেডিট পাশে আমরা কি বসাইতেছি? আয় বসাইতেছি। তাহলে ক্রেডিট জের হয়েছে মানে কি? আয় পাশটা বড় হয়েছে, অর্থাৎ ব্যয় অতিরিক্ত আয় হয়েছে। এবং এটাকে তুমি নিট লাভ বলতে পারো। এবং এই যে ব্যয় অতিরিক্ত আয় হয়েছে, এটার উপর কি দিতে হয় না? এটার উপর কিন্তু আয়কর দিতে হয় না। আয়কর দিতে হয় না। এবং এইটা আবার সদস্যদের মতো বন্টনও করা যায় না, ঠিক আছে? আচ্ছা, আর যদি ডেবিট জের হয়, যদি কি জের হয়? ডেবিট জের হয়, তাহলে এটাকে বলা হচ্ছে আয় অতিরিক্ত ব্যয়। অর্থাৎ আয়ের থেকে ব্যয় বেশি। আয়ের থেকে কি বেশি? ব্যয় বেশি। এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, খেয়াল রাখতে হবে। আমি কিন্তু অনেকগুলো তথ্য তোমাদের সাথে কি করে দিলাম? এখানে শেয়ার করে দিলাম। আচ্ছা, তাহলে এখানে প্রাঙ্গণ উন্নয়ন, যেটা আসলে মানে হচ্ছে ল্যান্ড ডেভেলপমেন্ট বলে। ধরো তোমার কোন একটা পুকুর তুমি হচ্ছে কি করছো? ড্রেজার দিয়ে ভালো ভরাট করছো। তাহলে এটা কি স্বল্প মানে মুনাফা জাতীয় ব্যয় নাকি মূলধন জাতীয় ব্যয় হবে? এটা অবশ্যই মূলধন জাতীয় ব্যয়। তাহলে এটা আয় ব্যয় হিসাবে অন্তর্ভুক্ত করা যাবে না। এটা আয় ব্যয় হিসাবে কি করা যাবে না? অন্তর্ভুক্ত করা যাবে না। নিচের কোনটি মুনাফা জাতীয় ব্যয়? মুনাফা জাতীয় ব্যয় তো আমরা চিনি যে এখান থেকে আমরা সাধারণত স্বল্প মেয়াদের সুবিধা পাবো, 1 বছর কম সময়ের জন্য। তাহলে আসবাবপত্র ক্রয় করছে, এটা মূলধন জাতীয় ব্যয়, কোনো সমস্যা সন্দেহ নাই। আসবাবপত্র আনয়নের পরিবহন ব্যয়, মনে রাখতে হবে, কোন স্থায়ী সম্পত্তি ক্রয় করার পর ব্যবহারের পূর্ব পর্যন্ত যত ধরনের ব্যয় হবে, সব ব্যয় কোন ধরনের ব্যয়? সব ব্যয় মূলধন জাতীয় ব্যয়। তারপর হচ্ছে ক্লাবের জন্য টিভি ক্রয়, তাহলে এটা তো দীর্ঘমেয়াদী সুবিধা। তাহলে এটাই বোঝা যাচ্ছে মেরামত ব্যয় হচ্ছে আমার কি?
মেরামত ব্যয় হচ্ছে আমার মুনাফা জাতীয় ব্যয়। মেরামত ব্যয় কি? আমার মুনাফা জাতীয় ব্যয়। মেরামত ব্যয় কি? আমার মুনাফা জাতীয় ব্যয়। মেরামত ব্যয় কি? মুনাফা জাতীয় ব্যয়। প্লিজ যারা এখনো লাইভটা শেয়ার করো নাই, এই ক্লাসগুলো তোমাদের সবগুলো গ্রুপ সাবজেক্ট জুড়ে চলতে থাকবে, এরকম সাজেশন আর ক্লাস এবং সামনে তো এডমিশন আছে। তো যারা একেবারে নতুন, আমাদের এই পেজে ফলো দিয়ে যুক্ত হও এবং প্রত্যেকে লাইভটা একটা করে শেয়ার দাও, কমেন্টে আমার তোমাদের ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা আছে মেনশন করে দাও, এবং অবশ্যই নতুন হলে পেজটা ফলো দিয়ে রাখো প্লিজ। ওকে, 12% হারে 1 বছরের বিনিয়োগের সুদ পাওয়া গেল 9,000 টাকা। তাহলে বিনিয়োগের পরিমাণ কত? সিম্পল, দেখি এটা কিন্তু আমরা পারি কিনা, আমরা মানে কে কে এটা করতে পারবো বেসিক্যালি বলেন তো। এইটা একটা সহজ প্রশ্ন, কিন্তু কঠিন কিছু না। 12% হারে 1 বছরে বিনিয়োগের সুদ পাওয়া গেল 9,000 টাকা। এটা নর্মালি ঐকিক নিয়মে করলো কিন্তু আমি এটার অ্যান্সার খুঁজে বের করতে পারবো। কি নিয়মে করলে? ঐকিক নিয়মে করলে। মানে 12% হচ্ছে পাইছি 9,000 টাকা, তাহলে 1% কত? তাহলে 9,000, 1% তাহলে নিশ্চয়ই তার চেয়ে কি হবে? কম হবে। কম হলে ভাগ করতে হবে। তারপর 100% কত? জাস্ট এটার সাথে কি করতে হবে? 100 গুণ করে দিতে হবে, তাই তো? 100 গুণ করে দিতে হবে। এখানে আমার মনে হয় হ্যাঁ, 100 গুণ করলে কত হবে? সংখ্যাগুলা কি ভুল আছে কিনা? বিনিয়োগের পরিমাণ কত? 12% হারে 1 বছরের বিনিয়োগের সুদ পাওয়া গেল 9,000। সরি, এখানে তো আমার ভুল হয়েছে। তাহলে এখানে তো 12 দ্বারা ভাগ করার কথা ছিল, তাই না? তাহলে 12 দ্বারা ভাগ হবে, 9,000কে 12 দ্বারা ভাগ করো আর 100 দ্বারা গুণ করো, তাহলে দেখো কত আসে উত্তর। ঠিক আছে, কত আসে উত্তর? এটা আই থিঙ্ক এটা যেহেতু 12, তাহলে সংখ্যাটা কখনো এরকম মানে ইজি আসবে না। এটাই সঠিক উত্তর হওয়ার কথা, 75,000। ঠিক আছে, তার মানে এইটা 9,000 টাকা হচ্ছে 12%, 12% সুদে 9,000 টাকা। তাহলে 100% কত? তাহলে বিনিয়োগটা 100% ছিল। 12% মানে কি বুঝো? যে যদি বিনিয়োগ হয় 100 টাকা, 12 টাকা সুদ দিতে হবে। তাহলে 12% মানেই 100তে 12। ঠিক আছে, এই জন্য 12 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলেই হয়ে যাবে। 12 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলেই হয়ে যাবে ঘটনা। ঠিক আছে, ওকে নেক্সট। এই জায়গায় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, চাঁদা নিয়ে, চাঁদার অঙ্ক করতে গিয়ে সমস্যা হয় না এমন লোকজন খুবই কম আছে। এখন আমি 3টা সূত্র তোমাদেরকে শিখাবো ইনশাল্লাহ, আমি কথা দিচ্ছি। এই 2টা সূত্র দিয়ে এই চ্যাপ্টার থেকে চাঁদা সংক্রান্ত সকল অঙ্ক তুমি সমাধান করতে পারবা। ঠিক আছে, কি সবাই কেমন আছো? আচ্ছা, আমি কি বুঝাইতে পারলাম? চাঁদা নিয়ে আমাদের যার 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 সমস্যা আছে আর এটা থাকবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে চলেন আমরা চাঁদা নিয়ে একটু ঘুরে আসি, কথা বলে আসি। ঠিক আছে, চাঁদার আজকে বংশ উদ্ধার করে দিব ইনশাল্লাহ। চাঁদা নিয়ে আজকের পর থেকে আর কোনো সমস্যা থাকবে না। চাঁদা নিয়ে আজকের পর থেকে আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, চাঁদা সংক্রান্ত ম্যাথ। ঠিক আছে, তো এই চাঁদা সংক্রান্ত অঙ্কগুলা করতে গেলে সাধারণত আমরা যে জায়গাটায় আমরা আটকাই যাই বা যেটা বের করতে বলো, যেমন ধরো বের করতে বলা হচ্ছে চাঁদা আয়। ঠিক আছে, তো এই চাঁদা এটা আমরা 2টা জায়গা থেকে বের করতে পারি। কয়টা অংশ থেকে বের করতে পারি? 2টা অংশ থেকে। একটা হচ্ছে সদস্য সংখ্যা দিয়ে, কি দিয়ে? চাঁদায় বের করতে পারি কোত্থেকে? সদস্য সংখ্যা থেকে। ভালো করে খেয়াল করতে হবে, কোত্থেকে? সদস্য সংখ্যা থেকে। তাহলে এটা হচ্ছে কি? সদস্য সংখ্যা ইনটু জন প্রতি এটা হচ্ছে আমরা বার্ষিক চাঁদা লিখতে পারি। হ্যাঁ, ঠিক আছে, আমরা এই সূত্রটা সবাই খাতার মধ্যে লিখে ফেলি। সূত্র সবাই খাতার মধ্যে লিখে ফেলি দ্রুত। সবাই সূত্রটা লিখে ফেলি খাতার মধ্যে, দ্রুত লিখে ফেলি। জন প্রতি বার্ষিক চাঁদা বা বার্ষিক চাঁদা। ঠিক আছে, মানে যতজন সদস্য আছে তার সাথে প্রত্যেকে 1 বছরে কত টাকা আমার হচ্ছে চাঁদা দিবে সেভাবে গুণ করলে হয়। যেমন ধরো কোন একটা ক্লাবে ধরো 1000 সদস্য আছে, প্রত্যেকের মাসিক চাঁদার হার, বার্ষিক না মাসিক চাঁদার হার 100 টাকা। তাহলে 100 দ্বারা গুণ করে এটাকে কিন্তু আবার কত দ্বারা গুণ করতে হবে? 12 দ্বারা গুণ করতে হবে। কারণ কি? এইখানে আমি লিখছি বার্ষিক চাঁদার হার। অঙ্ক সাধারণত আমরা 1 বছরের জন্য করবো, এই জন্য এখানে কি লিখতে হবে? বার্ষিক চাঁদার হার। যদি মাসে দেওয়া থাকে তাহলে সেটাকে 12 দ্বারা গুণ করে বছরে কনভার্ট করে নিতে হবে। 12 দ্বারা গুণ করে কোথায় কনভার্ট করে নিতে হবে স্যার? ওকে, ঠিক আছে,
রাজকন্যা সাইডে সরে যাবো, সমস্যা নাই। তাহলে আমি কি বুঝাতে পারছি? তাহলে খেয়াল করেন তো, চাঁদা আয় বের করার একটা অপশন হচ্ছে সদস্য সংখ্যা থেকে। সেটা কিভাবে? সদস্য সংখ্যা একটু জনপ্রতি বার্ষিক চাঁদা হার আমি বলে দিলাম। তাহলে এবার আসি হচ্ছে, এবার চাঁদা বের করব। এবার বের করতে হবে প্রাপ্ত চাঁদা থেকে। কোত্থেকে? এই জিনিসটা মনে রাখতে হবে। এই যে আমি পাশে ক্লুটা দিচ্ছি না, যদি এই ক্লুটা তোমার মনে থাকে তাহলে কিন্তু নিবন্ধনের জন্য অবভিয়াসলি এই ক্লাস দরকার আছে। যদি আপনার মেজর হয় অ্যাকাউন্টিং, মানে মেজর সাবজেক্ট যদি অ্যাকাউন্টিং হয় তাহলে অবভিয়াসলি করবেন। খেয়াল করেন, তাহলে আমরা চাঁদা আয় প্রাপ্ত চাঁদা থেকে বের করতে পারি। তাহলে এটা বের করার সূত্র হচ্ছে প্রাপ্ত চাঁদা, সরি, প্রাপ্ত চাঁদা মানে ধরেন নরমালি আমরা যখন বিশদায় বিবরণী করি, বেতনের সাথে বকেয়া বেতন কি করি? যোগ করি। অগ্রিম বেতন থাকলে বিয়োগ করি। মানে চলতি বছরে চিন্তা করেন, কোন বছর? চলতি বছর। তাহলে যে চাঁদাটা আপনি পাইছেন প্রাপ্ত চাঁদা, মোট প্রাপ্ত চাঁদা লিখতে পারেন। কি লিখতে পারেন? মোট প্রাপ্ত চাঁদা লিখতে পারেন। ঠিক আছে, এর সাথে চলতি বছরের বকেয়া যোগ করবেন, চলতি বকেয়া। ঠিক আছে, চলতি বছরের বকেয়া নাকি আমি সংক্ষেপে কি লিখতেছি? চলতি বকেয়া লিখতেছি। সংক্ষেপে কি লিখতেছি? চলতি বকেয়া। সংক্ষেপ থেকে চলতি বকেয়া। তার থেকে বাদ যাবে হচ্ছে চলতি অগ্রিম। কি বাদ যাবে বলেন তো? চলতি অগ্রিম। দেখেন এতটুকু আমরা নরমালি করি। ধরেন এটা মনে মনে ভাবেন বেতন, বেতনের সাথে বকেয়া বেতন যোগ, অগ্রিম বেতন বিয়োগ। চলতি বছরের, কোন বছরের? চলতি বছরে। আবার বলতেছি, তাইলে চলতি বছরের কাজ শেষ, এবার বিগত বছর করব। তাহলে মনে রাখবেন চলতি বছরে যা করতেছি বিগত বছর ঠিক তার উল্টা হবে। সূত্র মনে রাখার টেকনিক এটা। চলতি বছরে যা করতেছি বিগত বছরে ঠিক তার উল্টা হবে। তাহলে উল্টা হলে কি হবে? এখানে চলতি বকেয়া যোগ হয়েছে, তাহলে বিগত বকেয়া বিয়োগ হবে। বিগত বকেয়া কি হবে? বিয়োগ হবে। বিগত বকেয়া কি হবে? বিয়োগ হবে। এখানে চলতি অগ্রিম বিয়োগ হয়েছে, তাহলে বিগত অগ্রিম যোগ হবে। শেষ। এতটুকু যদি আমি পারি, আমার এই চাঁদার অঙ্কে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। এতটুকু যদি পারি তাহলে চাঁদার অঙ্কে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এবং এই যে অংশটা, এই অংশটা দিলে চাঁদায় না চাইতে পারে যে আয় ব্যয় বিবরণীতে, আয় ব্যয় বিবরণীতে চাঁদা বাবদ কত টাকা দেখানো হবে। ঠিক আছে, আয় ব্যয় বিবরণীতে চাঁদা বাবদ কত টাকা দেখাইতে হবে বললো, মনে করতে হবে যে এটাই আমাকে বের করতে বলছে। আমি কি কথা বুঝাইতে পারছি? আয় ব্যয় বিবরণীতে কত টাকা দেখাইতে হবে বললে আমরা কোনটা বের করবো? এই অংশটাই বের করবে এই সূত্র দিয়ে। এখন তাইলে এখানে আমরা চাঁদাই বের করলাম। চাঁদা ইকুয়ালস টু মোট প্রাপ্ত চাঁদা প্লাস চলতি বকেয়া মাইনাস চলতি অগ্রিম প্লাস বিগত মাইনাস বিগত বকেয়া প্লাস বিগত অগ্রিম। এখন একটা জিনিস খেয়াল করো ভাই, এখানে তোমাকে আমি চাঁদা প্রাপ্তির সূত্র শিখাইলাম, তাহলে এখান থেকে কি তুমি প্রাপ্ত চাঁদার সূত্র বানাইতে পারবে না? এখানে প্রাপ্ত চাঁদা রেখে বাদ বাকি সবগুলো এপাশে ট্রান্সফার করে দাও। বাদ বাকি সব যদি এপাশে ট্রান্সফার করে দাও তাহলে কিন্তু নতুন সূত্র হয়ে গেল। কথা কি ক্লিয়ার? আমরা কি সূত্র দুইটা বুঝতে পারছি কিনা? সূত্র মূলত দুইটা না, সূত্র হচ্ছে তিনটা। এই তিনটা সূত্র কি ক্লিয়ার? অ্যাকাউন্টিং এর জন্য যদি খালি 2টা বা 3টা দিন বন্ধ থাকতো প্রত্যেকটা পরীক্ষার আগে, এমসিকিউ সারা বছর পড়ার প্রয়োজন ছিল না, এই 3টা-4টা ক্লাস হয়ে যেত। কিন্তু আসলে তোমাদের সাথে একে তো রুটিনে বন্ধ কম, পাশাপাশি এই বিমর্ষ অবস্থায় পরীক্ষা দিচ্ছ, কি আর বলবো। এটা অবশ্যই প্রতিষ্ঠানে, এটা অবশ্যই প্রতিষ্ঠানে ভাই। আমি বলতেছি যে নরমালি তুমি চিন্তা করো চাঁদাই বের করবা প্রাপ্ত চাঁদা থেকে। কোত্থেকে? মানে যে চাঁদাটা তুমি পাইছো পুরাটা তো তোমার আয় না, আয় কি চলতি বছরের সাথে রিলেটেড যেটা। ওকে, তাহলে এই মোট প্রাপ্ত চাঁদার সাথে চলতি বছরের বকেয়া, নর্মাল একটা উদাহরণ দিলাম যে বেতনের কথা আমরা মাথায় রাখবো, যে বেতনের সাথে চলতি বছরের বকেয়া বেতন থাকলে যোগ করি, চলতি বছরের অগ্রিম থাকলে বিয়োগ করি। সেম কাজটা আমি প্রথমে করছি, চাঁদায়ের প্রাপ্ত চাঁদার সাথে চলতি বকেয়া যোগ, চলতি অগ্রিম বিয়োগ। এর সাথে এবার আমি চিন্তা করবো বিগত বছরের কাজ হবে উল্টা, চলতি বছর বকেয়া করছি যোগ, বিগত বছর যোগ করবো, বকেয়া করবো বিয়োগ, চলতি বছর অগ্রিম করছে বিয়োগ, বিগত বছরে অগ্রিম করবো যোগ। শেষ। আমি কি বুঝাতে পারছি ভাই? এখন আমি পরীক্ষার হলে মাস্টার ডিগ্রি করতে যাব না, আমি জাস্ট হচ্ছে এখানে আমার অঙ্ক করতে পারলে হয়েছে। এখন আর বুঝাবুঝি নেই, এখন সূত্র মনে থাকবে কিনা সেটা বলো। এখন ধরো ধরো অঙ্কের মধ্যে 3টা সাল দেওয়া আছে, 2006 সাল, 2007 সাল, 2008 সাল। তাহলে এই 3টা সালের মধ্যে কোনটা চলতি, কোনটা অগ্রিম, কোনটা বিগত, তুমি কিভাবে বুঝবা? খেয়াল রাখো, এই মাঝখানের সালটা, এই 3টা সালের মধ্যে মাঝের সালটা হচ্ছে কি? এই মাঝের সালটা হচ্ছে চলতি সাল। এই মাঝের সালটা হচ্ছে কি? এই মাঝের সালটা হচ্ছে চলতি। এর আগেরটা হচ্ছে বিগত, এর আগেরটা হচ্ছে কি বিগত, আর এইটা হচ্ছে কি অগ্রিম। শেষ। আর কোনো কিছু বোঝার দরকার নাই। এতটুকু কথা আমি যা যা বললাম, আমি এখন পর্যন্ত যা যা বললাম তোমার যদি এতটুকু মনে থাকে
অ্যাটলিস্ট তোমাকে এটা নিশ্চয়তা দিচ্ছি তুমি চাঁদার অঙ্ক ভুল করবা না। আর কোনো কিছু বোঝার দরকার আছে? বোঝার দরকার নাই, এতটুকু জানলে হয়েছে, এনাফ, মোর দেন এনাফ। সবার কি লেখা হয়েছে? লেখা হইলে চলো এবার আমরা প্রশ্ন সমাধানে যাই। লেখা হইলে প্রশ্ন সমাধানে যাই, ঠিক আছে ভাই? একই প্রশ্ন যদি এত সময় নেই তাহলে তো আসলে অঙ্ক শেষ করতে পারবো না, বুঝছো? ওকে, কোথায় যাচ্ছি আমরা? সরি, সামনের দিকে চলে যাচ্ছি। এই যে এই প্রশ্নটা আমরা সমাধান করি, কয়েকটা প্রশ্ন সমাধান করলে দেখবা যে তোমার ঝামেলা সলভ হয়ে গেছে। ওকে, আসো খেয়াল করো। বলছে চলতি বছরে চাঁদা প্রাপ্তি 60,000 টাকা। আমাকে বের করতে বলছে কি, খেয়াল করো তো ভাই। এই যে দেখো না, একেবারে ইজি, কঠিন কিছুই না। বলছে আয় ব্যয় হিসাবে চাঁদা বাবদ কত টাকা প্রদর্শিত হবে। তাহলে আয় ব্যয় হিসাবে চাঁদা বাবদ কত টাকা প্রদর্শিত হবে মানে কি বের করতে বলছে? চাঁদা আয় বের করতে বলছে। কি বের করতে বলছে? চাঁদা আয়। একটা অঙ্ক করবো, এই অঙ্ক সব অঙ্ক শেষ একটা অঙ্ক করলেই। তাহলে শুরুতে কি ছিল? চাঁদা প্রাপ্তি যে আছে দেখো, তাহলে প্রাপ্ত চাঁদার পরিমাণ কত হাজার টাকা আছে? 60,000 টাকা। ওকে, ডান। এর মধ্যে 6,000 টাকা বিগত বছরের এবং 8,000 টাকা পরবর্তী বছরের। খেয়াল করতে হবে, এর মধ্যে 6,000 টাকা বিগত বছরের আর 8,000 টাকা হচ্ছে পরবর্তী বছরের। পরবর্তী মানে কি? পরবর্তী বছরের মানে কি? অগ্রিম। পরবর্তী বছরের মানে কি? অগ্রিম বোঝাচ্ছে এখানে, ঠিক আছে? আচ্ছা, চলতি বছরের চাঁদা 10,000 টাকা অনাদায়ী আছে। অনাদায়ী মানে কি আছে? অনাদায়ী মানে বকেয়া আছে। তাহলে এটা কোন বকেয়া বলো তো ভাই? এটা হচ্ছে চলতি বকেয়া। এটা কোন বকেয়া? চলতি বকেয়া। ওকে, চলতি, তাহলে চলতি বকেয়া, ঠিক আছে? এটা হচ্ছে চলতি অগ্রিম। এটা হচ্ছে কি? চলতি অগ্রিম। এখন নিচে আমাদের সূত্র আছে, আমি আর না লিখি, তাহলে লিখতে গেলে সময় নষ্ট হবে শুধু শুধু। এই যে খেয়াল করো, ক্যালকুলেশন, এই যে মোট চাঁদা প্রাপ্তি, ঠিক আছে? তারপরে এর সাথে যোগ করতে হবে কি, আমাদের যোগের বিষয়টা আসি। যোগ হচ্ছে চলতি বছরের বকেয়া। কোন বকেয়া? চলতি বছরের বকেয়া যোগ করছি কিনা দেখো। এই যে চলতি বছরের বকেয়া আছে 10,000 টাকা, আমি যোগ করছি, ঠিক আছে? তারপরে আছে কি, এই যে 8,000 টাকা ছিল, এই 8,000 টাকা কি? এই 8,000 টাকা হচ্ছে আমার কি? চলতি অগ্রিম। যেহেতু বলছে পরবর্তী বছর, তাহলে পরবর্তী বছর মানে কি? চলতি অগ্রিম। পরবর্তী বছর মানে কি? চলতি অগ্রিম। তাহলে চলতি অগ্রিম আমাকে কি করতে হবে? এই যে এটাকে বিয়োগ করতে হবে। কি করতে হবে? বিয়োগ করতে হবে। কি করতে হবে? বিয়োগ করতে হবে। আর এই যে বলছে যার মধ্যে 6,000 টাকা বিগত বছর, খেয়াল করো, 60,000 টাকা তুমি অলরেডি পাইছো, যার মধ্যে 6,000 টাকা বিগত বছরে। তাহলে বিগত বছরের টাকা যখন তুমি এবছর পাইবে, এটার অর্থ কি দাঁড়ায়? যে বিগত বছরের টাকাটা বকেয়া ছিল, এই বছর এসে সে টাকাটা আমি পাইছি। তার মানে এই 6,000 টাকা হচ্ছে কি বকেয়া? বিগত বকেয়া। কি বকেয়া? বিগত বকেয়া। এই 6,000 টাকা কোন বকেয়া? বিগত বকেয়া। 6,000 টাকা কোন বকেয়া? বিগত বকেয়া। তাহলে চলতি বছরের বকেয়া যদি যোগ হয়, বিগত বছরের বকেয়া কি হবে? বিয়োগ হবে। তাহলে বিগত বছরের বকেয়া কি করব? বিয়োগ করব। শেষ, সূত্র শেষ। তাহলে এবার যোগ বিয়োগ করলে আলটিমেটলি আনসার 56,000 টাকা। শেষ, ঠিক আছে? আমি কথা বুঝাইতে পারলাম? জাস্ট ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে ওখান থেকে। এত টাকার মধ্যে এত টাকা বিগত বছর, তার মানে বিগত বছরের টাকা এই বছরে পাইছি, তাহলে বিগত বছরের বকেয়া ছিল এটা, ডান। তারপরে এটা হচ্ছে পরবর্তী বছরে, তাহলে এটা হচ্ছে পরবর্তী মানে কি? চলতি অগ্রিম ধরতে হবে। মানে চলতি বছরে আমি আগামী বছর টাকা পাইছি, তাহলে চলতি বছরে অগ্রিম পাই গেছি। আর বলছে চলতি বছরে এত টাকা অনাদায়ী আছে, তো অনাদায়ী আছে মানে তো বকেয়া আছে। কোন বছর? চলতি বছর, চলতি বকেয়া। শেষ, শেষ, ঘটনা শেষ। তাহলে এবার যোগ বিয়োগ করলে তুমি কিন্তু সঠিক উত্তরটা পেয়ে যাবা। ভাই আর সময় দিতে পারবো না, ক্লাস রিভিউ করে দেখো। কথা দিচ্ছি, এটা একবারে নিশ্চিত যে এই সূত্র যদি তুমি বুঝে থাকো, এই অঙ্ক যদি বুঝো, তোমার আর এই চ্যাপ্টারের সমস্যা নাই। ওকে, উষা সেবার সঙ্গে মোট সদস্য সংখ্যা 860 জন। বার্ষিক চাঁদার হার যদি এত টাকা হয়, তাহলে আয় ব্যয় হিসাবে চাঁদা বাবদ কত দেখানো হবে? এই যে দেখো, আবার চাঁদা আয় বের করতে বলছে। আয় ব্যয় হিসাব মানে কি? আয় ব্যয় হিসাব মানে হচ্ছে চাঁদা আয় বের করতে বলছে। তো তোমাদের কি শিখেছি? যে চাঁদাই আমরা দুই দিক থেকে বের করতে পারি, এক হচ্ছে প্রাপ্ত চাঁদা থেকে, একটা সদস্য সংখ্যা থেকে। তাহলে এই অঙ্কে যদি তুমি ওই বড় সূত্র ব্যবহার করো, তুমি অঙ্ক করতে পারবা? পারবা না। এখানে কোন সূত্র ব্যবহার করতে হবে? এখানে সদস্য সংখ্যার সূত্র ব্যবহার করতে হবে। বলছিলাম দুই সূত্র পারলে অঙ্ক শেষ। তাহলে এখানে 860 জন সদস্য সংখ্যা, আর এখানে দেখো বার্ষিক চাঁদার হার জন প্রতি 50। তাহলে এখানে কিন্তু এক বছরেই একজনে 50 টাকা করে দিবে। তাহলে এখানে জাস্ট 50 দ্বারা গুণ করলেই হবে। কিন্তু যদি এখানে বলতো মাসিক চাঁদার হার 50, তাহলে আমরা কি করতাম? 860 ইন্টু 50 ইন্টু 12, কারণ এটাকে বছরে কনভার্ট করা লাগতো। কথা কি বোঝা গেছে? সিম্পল জিনিস, ক্লিয়ার? কথা কি ক্লিয়ার কিনা? হয়েছে? 18 নম্বর প্রশ্ন সমাধান দেখো। চাঁদা নিয়ে আমাকে অনেকে নক করছো, ভাই চাঁদার সমস্যা, চাঁদার অঙ্ক দেখায়েন। এই যে চাঁদার অঙ্ক দেখাই দিলাম, আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ, ঠিক আছে? চাঁদা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার কিনা? দ্রুত কমেন্টে জানাও ক্লিয়ার।
চাঁদা সংক্রান্ত অঙ্ক ক্লিয়ার কিনা? দ্রুত 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 কমেন্ট করো প্লিজ। চলে যাও না ভাই, চলে যাও না, চলে যাইলে একবারে লস হবে, চলে যাইলে একবারেই লস হবে ইনশাল্লাহ। আমরা আমরা আজকে 100টা প্রশ্ন সমাধান করে যাবো, আমি কথা দিচ্ছি। তুমি সারাদিন একটা চ্যাপ্টার করে যা শিখতে পারতা, আমি ওই 20টা এমসিকিউ সমাধান করে পুরো চ্যাপ্টারটা তোমাকে রিভিশন দিয়ে দিব। পুরো চ্যাপ্টারে আমি এই 20টা এমসিকিউ তোমাকে পড়ালাম, তো এবার তুমি তোমার এমসিকিউ সলভ করতে বসো, দেখবে যে তুমি সব এমসিকিউ পারো। আমি 20টা এমসিকিউ পড়াই না, 20টার মধ্যে আরো 120টা পড়াই। ঠিক আছে, ওকে, ডান, ক্লিয়ার। আশা করছি কারো কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ, যদি ক্লাসের শেষ পর্যন্ত থাকে। ওকে, ডান। এই একটা প্রশ্ন আজকে পরীক্ষা আসছে কিন্তু তোমাদের, ঠিক আছে, এই একটা প্রশ্ন আজকে তোমাদের পরীক্ষা আসছে। প্রাপ্তি উপাদান হিসেবে ভাড়া 60,000 টাকা, বছর শেষে 5/1 বকেয়া থাকলে মোট ভাড়ার পরিমাণ কত? এর থেকে সহজ প্রশ্ন আর কোনোটা নাই। এরকম একটা প্রশ্ন আজকেও কিন্তু তোমাদের আসছে। তাহলে খেয়াল করতে হবে, প্রাপ্তি প্রদান হিসেবে যেটা ভাড়া বাবদ দেওয়া আছে, বুঝতে হবে যে এই ভাড়াটা অলরেডি প্রদত্ত। অলরেডি কি প্রদত্ত, মানে যেটা ইতিমধ্যে পরিশোধ করা হয়ে গেছে। তাহলে তোমাকে বলতেছে 5/1 আছে বকেয়া। ভালো করে খেয়াল করো ভাই, 5/1 যদি বকেয়া থাকে, তাহলে তুমি পরিশোধ করছো কত ভাগ? পরিশোধ করছো হচ্ছে 4 ভাগ। পরিশোধ করছো কয় ভাগ? 4 ভাগ। তাহলে রেওয়া মিল বলতে এখানে প্রাপ্তি প্রদান হিসাব। প্রাপ্তি প্রদান হিসেবে যে টাকা আছে এটাই তুমি পরিশোধ করছো, তার মানে 4 ভাগ সমান সমান কত হাজার টাকা? 60,000 টাকা। সিম্পল না? তাইলে 4 ভাগ সমান সমান যদি 60,000 টাকা হয়, তাহলে 1 ভাগ সমান সমান কত? তাহলে ভাগ করতে হবে। আর আমাকে বলছে মোট ভাড়া কত, তাহলে মোট ভাড়ার অংশ কত? 5। দিছি 4 ভাগ, বকে আছে 1 ভাগ, তাহলে মোট হচ্ছে 5 ভাগ। তাহলে 5 দ্বারা কি করে দাও? গুণ করে দাও। তাহলে কত? 4 15 60, 5 15 75, আর 3টা শূন্য, মানে শূন্য। আনসার কত হাজার? 75,000 টাকা। পিডিএফ তো অবশ্যই দিবে রে ভাই। স্যার কাল থেকে একটু তাড়াতাড়ি ক্লাস শুরু করে। আমার আসলে তাড়াতাড়ি করার সুযোগ নাই, আমি তো চাকরি করি। আমি বাংলাদেশ সরকারের একটা চাকরিতে আছে, সুতরাং চাকরি করে অফিস শেষ করে এসে তোমাদের পরীক্ষা দিতে হয়। আগামীকালকে আমি একটু আর্লি শুরু করবো, যেহেতু আগামীকালকে তোমাদের পরের দিনই পরীক্ষা। সো কালকের ক্লাসটা আর্লি দিব ইনশাল্লাহ, সমস্যা নেই। ওকে, সো আমার যেহেতু চাকরির পাশাপাশি এগুলো করতে হয়, এই জন্য অন্যান্য প্ল্যাটফর্মের মধ্যে তোমাদেরকে দিনের বেলায় সময় দিতে পারি না, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তাহলে এখানে অ্যান্সার কি হবে? 75,000 টাকা। কত হবে? অ্যান্সার হবে 75,000 টাকা, রাইট। নেক্সট, আমাদের এই অব্যবসায় প্রতিষ্ঠানের সর্বশেষ প্রশ্ন। অব্যবসায় প্রতিষ্ঠানের সর্বশেষ প্রশ্ন আমরা এখনো কিন্তু সবাই শেয়ার করি নাই। সবাই যদি শেয়ার করে অ্যাকাউন্টিং এর পাশে থাকেন, অ্যাকাউন্টিং এর সব সময় আপনাদের পাশে থাকে। অমুনাফাভোগী অব্যবসায় প্রতিষ্ঠান কি করে? সেবা দান করে না। না না না, মালিক থাকে না, শেয়ার থাকে না, সোজা কথা। ও সেবা তো দিবে, সরি। সেবা দান করে কারা? সেবা দান অমুনাফাভোগী অব্যবসায় প্রতিষ্ঠান সেবা প্রদান করে, কিন্তু এর বিনিময়ে তারা মুনাফা অর্জন করে না। কিন্তু অলাভজনক মুনাফাভোগী প্রতিষ্ঠানের চিন্তা করছিলাম, অলাভজনক মুনাফাভোগী প্রতিষ্ঠান সেবা প্রদান করে এবং তার এগেনস্টে মুনাফা অর্জন করে। তারা পণ্য বিক্রি করে না। এখানে যদি পণ্য বিক্রি থাকতো তাহলে এটা বাদ যাইতো, এখানে পণ্য বিক্রি করলে সেটা বাদ যাইতো। তাহলে এখানে কি মনে রাখতে হবে? সেবা প্রদান করে কিন্তু মুনাফা অর্জন এখান থেকে তারা করে না, ঠিক আছে। কিন্তু অলাভজনক মুনাফাভোগী প্রতিষ্ঠান সেবা প্রদান করে মুনাফা অর্জন করে, এটা খেয়াল রাখতে হবে। এই তোমরা কেমন আছো? সত্যার জানতে হবে, বন্যার পরীক্ষা বন্ধ হবে না। সুন্দর কথা বলছে। ওকে, ডান। তাহলে এখন আমরা কি আলোচনা করব? অংশীদারি ব্যবসা, মোস্ট ফেভারিট। এবং এখান থেকে এমন কিছু জিনিস আমি আজকে শেয়ার করবো ইনশাল্লাহ। এই অংশীদারি ব্যবসা থেকে প্রশ্ন আসলে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে বাধ্য, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে বাধ্য ইনশাল্লাহ। সবাই একটু প্লিজ, তারা স্টিল লাইভটা শেয়ার করি না, সবাই একটু শেয়ার করে দেই। যারা এখনো লাইভটা শেয়ার করি নাই, সবাই লাইভটা শেয়ার করবো কিনা? না করলে আমরা এই ক্লাসগুলো কন্টিনিউ করতে পারবো না, আপনারা যদি আমাদের পাশে না থাকেন। ওকে, নেক্সট, অংশীদারি ব্যবসা শুরু হইলো। কি ব্যবসা? অংশীদারি ব্যবসা। এইটা দেখা মাত্রই তোমরা উত্তর করবা, দেখা মাত্রই তোমরা উত্তর করবা। কি হবে বলো? আমরা একটু দ্রুত যাই, বলো কি হবে? দ্রুত দ্রুত দ্রুত। আমরা একটু দ্রুত যাই, সবাই সবাই প্লিজ। যারা এখনো লাইভটা শেয়ার করি নাই, যার যার প্রোফাইলে আমরা কত কিছু শেয়ার করে দেই, ওয়ান্ডার উইথ হাব্বি, আব্বি, তো এরকম অনেক কিছু শেয়ার করি, ভালো জিনিস শেয়ার করতে পারি না। এই ক্লাসটা তোমার হয়তো আবার দেখা লাগতে পারে পরীক্ষার আগে। শেয়ার করে প্রোফাইলে রেখে দাও। আমরা সারাদিন পেজে অনেক পোস্ট করি, তুমি হয়তো খুঁজেও পাবা না। তোমার প্রোফাইলে রেখে দাও, তুমি পরীক্ষার আগে চাইলেও আরেকবার দেখে নিতে পারবা। ওকে, তাহলে এখানে এটা তো আমরা সবাই পারবো। এবং ট্রাস্ট মি, এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। চুক্তির অবর্তমানে বুঝো তো। যদি অংশীদারি ব্যবসায় আমরা জানি অংশীদারি ব্যবসার মূল ভিত্তি চুক্তি, এটা তো আসতেই পারে। প্রশ্ন সহজ হলে এটা অবশ্যই আসবে, অংশীদারি ব্যবসার মূল ভিত্তি চুক্তি বা চুক্তিপত্র, এটা খেয়াল রাখতে হবে।
তাহলে চুক্তির অবর্তমান অংশীদার কর্তৃক প্রদত্ত ঋণের উপর কত পার্সেন্ট হারে সুদ দেওয়া বাধ্যতামূলক। এই ঋণের উপর সুদ দেওয়া কিন্তু কি বাধ্যতামূলক, এটা খেয়াল রাখবা। ঋণের উপর সুদ দেওয়া কি বাধ্যতামূলক। অন্য অন্য যেমন আছে মূলধনের সুদ, ঋণের উত্তোলনের সুদ, এগুলোর উপর সুদ দেওয়া কিন্তু বাধ্যতামূলক না। ঋণের উপর সুদ দিতে হবে, কোনো হার উল্লেখ না থাকলে 6% হারে দিতে হবে। কোনো হার উল্লেখ না থাকলে কয় পার্সেন্ট হারে দিতে হবে? 6% হারে দিতে হবে। এটা আমরা সবাই পারি, এটা নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। ওকে, নেক্সট 22 নম্বর প্রশ্ন। ঋণী বছরের মাঝামাঝি সময়ে 50,000 টাকা ঋণ প্রদান করে বছর শেষে ঋণীর প্রাপ্য সুদের পরিমাণ কত? খেয়াল করতে হবে। এই টাইপের একটা প্রশ্ন আজকে আসছে না, উত্তোলনের সুদ একতরফা দাখিলা পদ্ধতিতে এই প্রশ্ন চলে আসবে এখানে। তাহলে ঋণী বছরের মাঝামাঝি 50,000 টাকা ঋণ প্রদান করছে, তাহলে 50,000 টাকা সে ঋণ দিছে, কখন দিছে? বছরের মাঝামাঝি। এটা ইম্পর্টেন্ট। এখন কত পার্সেন্ট সুদ দিতে হবে সেটা তো আমার এখানে বলা নাই, তো বলা নাই মানে কয় পার্সেন্ট? 6%। তাহলে 6 ভাগ কত? 6 ভাগ 100। ক্যালকুলেটর সারা অঙ্ক করে প্র্যাকটিস করি আমরা, কারণ কি এডমিশনে কিন্তু ক্যালকুলেটর নাই, এই জন্য। ওকে, তারপরে বলছে কি তাহলে প্রাপ্য সুদের পরিমাণ কত? এখন খেয়াল করেন, এই যে 6% সুদ দিচ্ছে এটা কিন্তু 1 বছরের সুদ। কয় বছরের সুদ? 1 বছরে 6%। আমি কি 1 বছরের সুদ দিব নাকি 6 মাসের সুদ দিব? যেহেতু সে বছরের মাঝামাঝি দিছে, 6 মাসের সুদ দিতে গেলে কি করতে হবে? 12 দ্বারা ভাগ করতে হবে, 6 দ্বারা গুণ করতে হবে, অথবা হাফ টু 1, এটাও করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কি করব? 1 2 কাটা দেই। 6 দিয়ে 12 কাটলে কত হবে? 2 2 দিয়ে 6 কাটলে হবে কত? 3। তাহলে 3 পাঁচা কত? 3 পাঁচা 15। আর কয়টা শূন্য আছে? 2টা শূন্য বসাই দিলে উত্তর হয়ে গেল কত? 1500। আমাদের সঠিক উত্তর কত? সঠিক উত্তর হচ্ছে 1500। এই প্রশ্ন কিন্তু কমন আসবে ইনশাআল্লাহ, এই প্রশ্ন কিন্তু কমন আসবে। ঠিক আছে, এই প্রশ্ন কিন্তু কমন আসবে। ঠিক আছে, এমসিকিউ তে খারাপ কেমনে করো তোমরা? 9টা 10টা কেমনে হয়? গতকাল আমার যে 2টা এমসিকিউ ক্লাস যায় করছে, সে কম পক্ষে 15 প্লাস পাবে। সারা বছর পড়ালে না করে যদি ওই 2টা ক্লাস কেউ করে যায়, তাহলে ফেলটা করো কিভাবে তোমরা? নিচের কোনটি অংশীদার ব্যবসার বাধ্যতামূলক? পড়াইছে কিনা? কোনটা বাধ্যতামূলক খেয়াল করতে হবে। এখানে চুক্তিটা বাধ্যতামূলক। এখন এই চুক্তি খেয়াল করতে হবে। চুক্তি কয়ভাবে হইতে পারে? এটা পরীক্ষা আসতে পারে। চুক্তি কয়ভাবে হয়? চুক্তি 3 ভাবে হয়। কি কি হয়? চুক্তি হয় মৌখিক। চুক্তি কি হইতে পারে? চুক্তি মৌখিক হইতে পারে। চুক্তি কি হইতে পারে? চুক্তি লিখিত হইতে পারে। চুক্তি কি হইতে পারে? লিখিত হইতে পারে। চুক্তি হইতে পারে লিখিত ও নিবন্ধিত। কি হইতে পারে? লিখিত ও নিবন্ধিত। চুক্তি কি হইতে পারে? চুক্তি হইতে পারে লিখিত ও নিবন্ধিত। এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা তোমাদের মনে রাখতে হবে, চুক্তি যখন লিখিত হয় তখন এটার নাম হয়ে যায় চুক্তিপত্র। চুক্তি যখন লিখিত হয় তখন এটার নাম হয়ে যায় কি? চুক্তিপত্র। মনে থাকবে, চুক্তি লিখিত হলে নাম হয়ে যায় চুক্তিপত্র। তাহলে অংশীদার ব্যবসার বাধ্যতামূলক অর্থাৎ মূল নীতি হচ্ছে চুক্তি নট চুক্তিপত্র, এটা খেয়াল রাখতে হবে। আর এই নিবন্ধন পত্র তো অংশীদার ব্যবসার নিবন্ধন কিন্তু বাধ্যতামূলক না। নিবন্ধন করলে কিছু সুবিধা পাইবা, না করলে নাই। 23 নম্বর 24 নম্বর, প্রত্যেক মাসের মাঝামাঝি। এটা আমরা গতকালকে পড়াই দিয়েছিলাম এবং এর থেকে একটা এমসিকিউ চলে আসছে। প্রতি মাসের শুরুতে যদি তুমি উত্তোলন করো, শুরুতে উত্তোলন করলে সুদ দিতে হবে 6.5 মাসের। যদি মাঝামাঝি উত্তোলন করো তাহলে সুদ দিতে হবে 6 মাসের। যদি শেষে উত্তোলন করো তাহলে সুদ দিতে হবে 5.5 মাসের। আর যদি কোনো সময় উল্লেখ না থাকলে, সুদ দিতে হবে 6 মাসের। এটা দিয়ে অঙ্ক আসছে, তাই না? এই 6 মাসের কনসেপ্ট দিয়ে কিন্তু আজকের পরীক্ষা অঙ্ক আসছে। এই 6 মাসের পরীক্ষা দিয়ে কিন্তু অঙ্ক আসছে আমাদের পরীক্ষা। ক্লিয়ার? তাহলে শুরুতে হলে 6.5, মাঝামাঝি হলে 6, শেষ হলে 5.5, সমুল্লেখ না থাকলে 6%। এখান থেকে একটা এমসিকিউ কমন আসবে ইনশাআল্লাহ। এখান থেকে একটা এমসিকিউ কমন পাবেন, এখান থেকে একটা এমসিকিউ কমন পাবেন। ক্লাসটা শেয়ার যদি না করেন এটা কিন্তু অন্যায় হবে। আমার পরিশ্রম দেখেন, আপনারা একটু শেয়ার করে দেন। ইনশাআল্লাহ আপনাদের এই শেয়ারের মাধ্যমে জাস্ট আমরা আরো নাম্বার অফ স্টুডেন্টের কাছে আমরা পৌঁছাইতে পারবো, এটাই টার্গেট, আর কিছু না। ঠিক আছে, ওকে। এবং সিকিউর জন্য কিন্তু ওয়ান শট ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। যারা সিকিউ ক্লাস করতে চান, একটা ক্লাস করে এক চ্যাপ্টার শিখতে চান, এরকম ওয়ান শট ক্লাস, অনুবাদ বিশ্লেষণ, শেয়ার ইস্যু, তারপর উৎপাদন ব্যয় বিবরণী, এগুলোর ওয়ান শট ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনারা কিন্তু আমাদের অ্যাকাউন্টিং ইউটিউব চ্যানেল থেকে সিকিউ ক্লাসগুলো করে নিতে পারেন। সিকিউ ক্লাস আর এখানে করাবো না, সিকিউ ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা করে নিতে পারেন। ক্লিয়ার? ওখান থেকে ইউটিউব চ্যানেল থেকে ক্লাসগুলো করে নেবেন। নেক্সট, আচ্ছা এখানে প্রশ্ন কি ছিল? মাঝামাঝি। তাহলে মাঝামাঝি হইলে তো 6% না? মাঝামাঝি হলে কয় পার্সেন্ট? 6%। ওকে, এই একটা বিষয় এটা পারে না মনে হয় আমার 90% স্টুডেন্ট। বলেন নতুন অনুপাত নির্ণয় করতে পারেন কে কে? পারলে বলবেন ইয়েস, না পারলে বলবেন নো। নতুন অনুপাত প্রশ্ন যেরকম স্ট্যান্ডার্ড প্রশ্ন হচ্ছে, এই নতুন অনুপাত আসবে বলে আমার মনে হচ্ছে। নতুন অনুপাত আসার সম্ভাবনা অনেক বেশি। প্রশ্ন যেরকম সহজ হচ্ছে না, স্ট্যান্ডার্ড কোশ্চেন হচ্ছে। সো এই প্রো স্ট্যান্ডার্ড কোশ্চেনে এই প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। সো আমাকে একটু জানতে চাই আপনাদের কাছ থেকে, নতুন অনুপাত নির্ণয় করতে কি আমরা পারি সবাই? নতুন অনুপাত কিভাবে নির্ণয় করে আমরা জানি? এই পারি না ম্যাক্সিমাম, দেখছেন? তাহলে এই প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে আপনারা উত্তর করবেন কোত্থেকে?
তো এই প্রশ্নটা আমি এমন সহজ করে শিখাবো ইনশাল্লাহ, যখন প্রশ্নটার সমাধান শেষ হবে জাস্ট কমেন্টে আমরা সবাই কি লিখবো, ওয়াও। কি লিখবো? যখন প্রশ্ন সমাধান হয়ে যাবে তখন আমরা যারা পারি তাদের তো মানে অভিনন্দন, আর যারা পারি না তারা এটা শেষ করার পর জাস্ট লিখবো ওয়াও। কি লিখবো? ওয়াও। ওকে, চলো এটা সমাধান করি আমরা। এই নতুন অনুবাদ সমাধানের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, দুইজন অংশীদার আগে থেকে থাকবে, নতুন একজন এন্ট্রি নিবে। আগে থেকে দুইজন থাকবে, নতুন একজন আসবে। তাহলে নতুন একজন আসা মানে তো আগের দুইজন যে অনুপাতে মুনাফা বন্টন করতে ওই ব্যাপারে বন্টন করতে পারবে না, কারণ আগে মুনাফা ভাগ হইতো 2 ভাগে, এখন ভাগ হবে 3 ভাগে। তার মানে এটা নতুন করে ভাগ করতে হবে, এই জন্য নতুন অনুপাত দরকার। তো নতুন অনুপাত বের করতে হলে প্রথমে আমরা কি করবো, 3 জনের নাম লিখে ফেলবো। প্রথম জনের নাম হচ্ছে সান, একটু ফাঁকা জায়গা রেখে একটা স্টু দিব। তারপর আছে মুন, আর একটু ফাঁকা জায়গা রেখে একটা স্টু দিব। তারপরে আছে কি, সান মুনের পরে আছে স্টার। কি আসছে? স্টার। ঠিক আছে, এই হচ্ছে 3 জন অংশীদার। এই হচ্ছে কয়জন অংশীদার? এই হচ্ছে 3 জন অংশীদার। ভালো করে খেয়াল করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, আমরা যেন পরীক্ষা আসলেই পারি। খেয়াল করি, তাহলে এই 3 জনের নাম পাশাপাশি লিখে ফেলবো। লেখার পরে প্রথম 2 জন যে অংশীদার হিসাবে ছিল তাদের লাভ লোকসান বন্টন অনুপাতটা অঙ্কের মধ্যে দেওয়া থাকবে, সব সময় দেওয়া থাকবে। ঠিক আছে, তো দেওয়া থাকলে এইখানে যে 2 আর 1 দেওয়া আছে, এই 2 আর 1টা আমরা এখান থেকে ব্যবহার করব। আরেকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, বা খেয়াল রাখতে পারি আমরা, আচ্ছা এখানে একটা জিনিস কি খেয়াল করছো, কি বললাম যে এখানে আমাদের হচ্ছে আগে থেকে যে 2 জন অংশীদার আছে তাদের অনুপাতটা দেওয়া থাকবে, কিন্তু যদি দেওয়া না থাকে জাস্ট বললাম সান মুন একটি অংশীদারি কারবারের 2 জন অংশীদার, তাদের লাভ ক্ষতি বন্টনের কোনো অনুপাত দেওয়া নাই। আমরা তো একটা টার্মস জানি যে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে লাভ ক্ষতি বন্টনের কোনো নির্দিষ্ট অনুপাত দেওয়া না থাকলে তারা কি হারে মুনাফা ভোগ করবে, সমান হারে। তখন ধরে নিতাম আমি সান মুনাফা পাই 1 অংশ, মুন পাই 1 অংশ। মানে আমি এটা অ্যাডভান্স বলে রাখলাম, যদি প্রশ্ন বেশি কঠিন হয় তাহলে এইভাবে দিতে পারি। তাহলে নরমালি অনুপাত দেওয়া থাকবে, যেটা দেওয়া থাকবে এটা তার নিচে বসাবো। তাহলে সানার নিচে 2 দিয়ে গুণ, তারপরে টু, মুন পাবে 1 অংশ, তার নিচে গুণ দিয়ে 1। ঠিক আছে, ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? ভালো করে খেয়াল করে, একটু সময় লাগবে প্লিজ। তাহলে আমরা 2 জনের নামের পাশে তাদের যে অনুপাত দেওয়া ছিল সেটা বসাই দিলাম। এখন মনে রাখবা এরা 2 জন কিন্তু পুরাতন অংশীদার, এরা আগে থেকে ছিল। আর এই ভদ্রলোক স্টার, সে হচ্ছে নতুন, তাই কি না? তো একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, পুরাতন অংশীদারের অনুপাত নির্ণয় করার সময় নতুন অংশীদারের হেল্প নিব। পুরাতনদেরটার জন্য নতুন অংশীদারের হেল্প নিব, নতুন অংশীদারের অনুপাত বের করার জন্য পুরাতন অংশীদারের হেল্প নিব। ঠিক আছে, এইভাবে হেল্প নিয়ে আমরা অঙ্কটা করব। ধরো হচ্ছে সান আর মন 2টা ছেলে, স্টার হচ্ছে একটা মেয়ে, তাহলে সান আর মন 2 জনেই স্টারকে পছন্দ করে। ঠিক আছে, তো কেউ কারোর জন্য স্যাক্রিফাইস করবে না, 2 জনেই এই মেয়েটাকে অনেক বেশি ভালোবাসে। এখন ধরো এই বিচার আসলো আমার কাছে যে স্যার আপনি এটা ভাগ করে দেন, কিভাবে দিবেন? তা আমি বললাম কি, এই স্টারকে আমি 2 জনের মধ্যে কি করে দিলাম, ভাগ করে দিলাম। যে ঠিক আছে, সপ্তাহে 3 দিন হচ্ছে সানের, স্টার হচ্ছে সপ্তাহে 3 দিন সানের বউ, আর 3 দিন হচ্ছে মুনের বউ, বাকি 1 দিন স্টারের ছুটির দিন। ঠিক আছে, এইভাবে আমি ভাগ করে দিলাম। তাহলে আলটিমেটলি কিভাবে ভাগ করলাম, আমার কিন্তু স্টারের দিনগুলোকে ভাগ করে 2 জনের মধ্যে দিতে হয়েছে। আর একজনকে যখন আমি 2 জনের মধ্যে দিব তখন অবশ্যই ভাগ করা ছাড়া আমার কোনো উপায় নাই। এবার এই ভাগ করা কনসেপ্টটা মাথায় রাখো, যে একজনকে যখন 2 জনের মধ্যে দিব তখন ভাগ করে দিতে হবে। এখন আসো খেয়াল করো, এই যে স্টার, স্টারের মুনাফার অংশ বা তাকে যে চুক্তিতে না হবে তার অংশটা সবসময় এভাবে থাকবে যে স্টারকে নতুন অংশীদার হিসেবে লাভের 4/1 অংশ দেওয়া হবে। এই জায়গাটা গুরুত্বপূর্ণ, ভালো করে খেয়াল করো, যে নতুন অংশীদার হিসেবে কারবারে আসবে তার মুনাফার অংশ সবসময় এরকম ভগ্নাংশ আকারে থাকবে, 4/1, 5/1, 4/2, 5/3 এইভাবে থাকবে, সবসময় এরকম ভগ্নাংশ আকারেই থাকবে। কি থাকবে? এই ভগ্নাংশ আকারেই থাকবে। তো এখন কি করতে হবে, আমরা বলছি না স্টারকে যখন 2 জনের মধ্যে দিচ্ছি তখন কিভাবে দিচ্ছি, ভাগ করে দিচ্ছি, 3 দিন 3 দিন, আরেকদিন ছুটির দিন। তো এখন এই জায়গার মধ্যে এই যে 4 আর 1, এই 4 আর 1 এর বিয়োগ ফল বের করবো। আমি কি ফল বের করবো? বিয়োগ ফল, লব আর হরের বিয়োগ ফল। তাহলে 4 আর 1 এর বিয়োগ ফল কত? 3। ওই যে বিয়োগ করা মানে ভাগ করা ধরে নিলাম আর কি। তাহলে 4 আর 1 এর বিয়োগ ফল 3। এই 3 দ্বারা এই 2 জনকে গুণ করে দিব, এই 3 দ্বারা এই 2 জনকে কি করে দেবো, গুণ করে দেবো। আমি আবারও বলতেছি, আগের 2 জনকে যখন হেল্প করতেছি, হেল্পটা কার থেকে নিচ্ছি, ওই যে নতুন যে আসছে একজনকে যখন 2 জনের মধ্যে ভাগ করে দিব, তাকে আমাকে ভাগ করে দিতে হবে বিয়োগ করে। তাহলে তার যে মুনাফার অংশটা অঙ্কে দেওয়া থাকবে এরকম ভগ্নাংশ আকারে, এটার বিয়োগ ফল নিব। তাহলে 4 আর 1 এর বিয়োগ ফল কত? 3। এই 3 দ্বারা 2 জনকে গুণ করে দিব। আমি কি পয়েন্টটা বুঝাইতে পারলাম? তোমাদের কিন্তু এই দুষ্ট এক্সাম্পল ভালো মনে থাকে।
তো এইভাবে আমাদের মনে রাখতে হবে যে তার বিয়োগফল, তাহলে তার যে ভগ্নাংশটা থাকবে এই বিয়োগফল, তাহলে তাদের অঙ্ক শেষ। তাদের অঙ্ক শেষ, 3 দুগুণে 6, 3 অক্ষে 3, শেষ। সারা জীবন এই কনসেপ্টেই কাজে লাগাবা। ওকে, তো ওই যে একটা বাংলা গান আছে না, বিধি তুমি বলে দাও আমি কার, এবার স্টার গান করা শুরু করছে, বিধি তুমি বলে দাও আমি কার। ঠিক আছে, তো একজন আগুন লাগাই দিচ্ছে, আরেকজন, এরকম একটা পরিস্থিতি চলতেছে। তো এখন কি করছি, এবার স্টার বলতেছে আমার দুইজনই লাগবে। ঠিক আছে, তো দুইজন লাগলে তো ওই ভাগ করে দেওয়া ছাড়া সুযোগ নাই। দেখো, যখন এই মুন আর সানের মধ্যে স্টারকে দিছি তখন ভাগ করে দেওয়া লাগছে, কিন্তু স্টার বলতেছে আমার দুইজনের লাগবে, তাহলে দুইজনকে মিলে ওরে দিয়ে দিলাম, শেষ। ওর জন্য তার ভাগাভাগি দরকার নাই, ওরে জাস্ট দুইজনকে এনে দিয়ে দিব, শেষ, ঘটনা ঘটে যাবে এখানে। সো আমরা বলছি পুরাতনের জন্য নতুনের হেল্প লাগবে, নতুনের জন্য পুরাতনের হেল্প লাগবে, দ্যাটস ইট, এতটুকুই কাজ। এখন আসো সমস্যা নেই। তাহলে প্রথমে খেয়াল করো, স্টারকে বলা হয়েছে তুমি 4/1 মুনাফা পাবে। আলটিমেটলি বলো তো ভাই, 4/1 কয় অংশ পাবে? 4/1 অংশ পাবে। তার প্রাপ্য অংশটা কত? 1। তাহলে এখানে কত দ্বারা গুণ করবো? 1 দ্বারা গুণ করবো। কত দ্বারা গুণ করবো? 1। আবারও খেয়াল করি, কত দ্বারা গুণ করবো? 1 দ্বারা। গুণ করা শেষ। এবার বলছি না নতুনের কাজ করার জন্য পুরাতনদের হেল্প লাগবে, তাহলে এবার পুরাতনের অনুপাত কত ছিল? দুইজনের, 2 আর 1। এই 2 আর 1 এর কোন ফল দিব? 2 আর 1 এর যোগফল। ওই যে বিপরীত কাজ, একজনকে যখন দুইজনের মধ্যে দিচ্ছি বিয়োগ করছি, দুইজনকে যখন একজনের মধ্যে দিব তখন যোগ করে দিব। তাহলে 2 আর 1 এর যোগফল কত? 3। তাহলে 3 দ্বারা গুণ করব। তাহলে আলটিমেটলি দেখো তো কত আসে? 3 একে 3। তাহলে 6, 3, 3 উত্তর পাওয়া যাবে না, কারণ কি এই তিনটা সংখ্যাকে 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে 3 দ্বারা ভাগ করলে 3 একে 3, 3 দ্বারা ভাগ করলে 3 একে 3, আর এখানে ভাগ করলে কত হবে? 2। তাহলে आंसर হবে কত? 2, 1, 1। উত্তর কত হবে? 2, 1, 1। উত্তর কত হবে? ও, হেলিকপ্টার চলে আসছে সানমুনের কথা শুনে। আচ্ছা, হেলিকপ্টারে দুইজনই লাগবে। আমি কি বুঝাইতে পারছি পয়েন্ট আপনাদেরকে? ক্লিয়ার? ক্লিয়ার কিনা? একটুকু যদি ক্লিয়ার না হয় তাহলে চলেন আরেকটা অঙ্ক করি। যেমন ধরেন ক, বা এটা আসবে পরীক্ষায়, স্কিপ করার সুযোগ নাই। ক আর খ একটি কারবারের দুজন অংশীদার, ধরেন তাদের লাভ লোকসান বন্টন অনুপাত হচ্ছে 3 আর 2। এখন গ কারবারের নতুন অংশীদার হিসেবে আসছে, তারে বলা হয়েছে তোমাকে 3/1 অংশ মুনাফা দিল। প্রশ্ন শর্টকাট করে ফেললাম। প্রশ্ন কি করলাম? শর্টকাট করলাম। ক আর খ একটা কারবারের দুইজন অংশীদার, তাদের লাভ লোকসান বন্টন অনুপাত 3 আর 2। আর গ হচ্ছে, তাকে বলছে তুমি আসো আমার মুনাফা হিসেবে তোমাকে 3/1 অংশ দিব। তাহলে এবার নতুন অনুপাত বের করি, ক, খ, গ। দেখো শর্টকাট, এবার ইজি লাগবে। তাহলে দুইজনের অনুপাত কত আছে? 3। তাহলে 3 গুণ 2 গুণ, তাদেরকে গুণ করব কি দ্বারা? নতুন যে আসছে তার অনুপাতের বিয়োগফল দ্বারা। তাহলে 3 আর 1 এর বিয়োগফল কত? 2। এই 2 দ্বারা এই দুইজনকে গুণ করে দাও, শেষ। এখন গয়ের নিচে কত বসাবো? এই যে ভগ্নাংশ আছে তার ছোট অংশটা, কারণ তারা তো বলছে তোমাকে 3/1 অংশ দিব, তাহলে তারা বসাও 3/1। ঠিক আছে, এবার তার জন্য এই দুজনের হেল্প লাগবে। এই দুজনের কি যোগফল? এই দুজনের যোগফল কত? 3 আর 2 কত? 5। তাহলে 5 দ্বারা গুণ করে দাও, শেষ অঙ্ক। 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 5 একে 5, শেষ। এটাই সঠিক উত্তর। এবার এটার আর তুমি ছোট করতে পারবা না, কারণ 6 কে 2 দ্বারা ভাগ যায়, 4 কে 2 দ্বারা ভাগ যায়, কিন্তু 5 কে তো তুমি আর ভাগ করতে পারবা না। তাহলে উত্তর হবে 6, 4, 5। উত্তর হবে 6, 4, 5। নিশ্চিত থাকো ইনশাআল্লাহ তোমার এই প্রশ্ন কমন কালকের পরীক্ষায়। এই প্রশ্ন তোমার কমন, এবং এডমিশন টেস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহুবার এই প্রশ্নটা আসছে। ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? আমরা সবাইকে এটা পারবো ইনশাল্লাহ? সবাই কি নতুন অনুপাত পারবো কিনা দ্রুত বলেন কমেন্টে। ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। আমাদের অনেক কাজ, দ্রুত শেষ করি। সবাই পারবো ইনশাল্লাহ? বাইরে কথা কওয়া লাগবি, শেষ হয়েছে কিনা সবাই কই আলান? কারো সমস্যা আছে? পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ পারবো স্যার। এডমিশন টেস্ট পর্যন্ত কাজে লাগবে এই টেকনিক, এডমিশন টেস্ট পর্যন্ত এটা কাজে লাগবে। ক্লিয়ার? আরে মিলন ভাইয়ের পদ্ধতি পরে যাও, আগে ক্লাস করো। ওকে, নেক্সট। তাহলে আমরা তো এটা করে ফেললাম, শেষ। আচ্ছা,
অংশীদারগণ প্রতি মাসের শুরুতে নির্দিষ্ট পরিমাণ উত্তোলন করলে উত্তোলন পর কত মাসে সুদ দিতে হবে? প্রতি মাসের শুরুতে যখন উত্তোলন করবে উত্তোলন পর সুদ দিতে হবে কত পার্সেন্ট? শুরুতে করলে 6.5, মাঝামাঝি করলে 6, শেষে করলে 5.5, তাই না? এই যে এই টাইপের একটা অঙ্ক কিন্তু আজকের পরীক্ষা আসছে। প্রতি মাসের শেষে, কখন? প্রতি মাসের শেষে উত্তোলন করছে। কখন শেষে? কত টাকা? 2000 টাকা। প্রতি মাসের শেষে 2000 টাকা করে সারা বছর উত্তোলন করলে 10% উত্তোলন পর সুদ দিতে হবে। তাহলে উত্তোলনের সুদ কত হবে খেয়াল করো ভাই, 2000 ইন্টু কত পার্সেন্ট সুদ? 10%। আর এখন খেয়াল করতে হবে এর সাথে কত মাসের মাস শেষ হলে কয় মাসে সুদ দিতে হবে? 5.5 মাসে। কয় মাসে? 5.5 মাসে। প্রশ্ন করতে পারো ভাইয়া এখানে 12 ভাগের টাকার বিষয় আসবে কিনা? এখানে 12 কোনো বিষয় না, কারণ এই যে উত্তোলন, এই যে 2000 টাকা, এটা কিন্তু প্রতি মাসের টাকা। এটা কি? প্রতি মাসের। এই জন্য আর আমাকে কি করতে হবে না, আমাকে আর 12 দ্বারা ভাগ করা লাগবে না। কিন্তু যদি বলতো সারা বছর উত্তোলন করছে 2000, খেয়াল করো, যদি বলতে সারা বছর উত্তোলন করছে 2000, তাহলে কি করতাম? 2000 ইন্টু 10% ইন্টু 6/12। পয়েন্টটা কি বুঝাইতে পারছি? সারা বছর মানে 2000 টাকা তো এক বছরের উত্তোলন, এই জন্য এটা 12 দ্বারা ভাগ করা লাগতো। আর এখানে এই 2000 টাকা হচ্ছে এক মাসের টাকা। কয় মাস? এক মাস। এই জন্য এগুলার আর 12 দ্বারা ভাগ করা লাগে না, যে প্রশ্নটা আজকের প্রশ্নে আসছিল। ওকে, সো 2000 টাকা 10% কত? 2000 টাকা 10% 200, তাহলে 200 5 দুগুণে 10, আর 0.5 হচ্ছে কত? 100। তাহলে উত্তর হবে কত? 1100। আনসার কত? 1100। আনসার কত? 1100। এই জিনিসটা মনে থাকলে ইনশাআল্লাহ এখান থেকে একটা এমসিকিউ কমন পাবা। এখান থেকে একটা এমসিকিউ কমন পাবা। আমি একটু চা খাইতেছি, ঠিক আছে? অনেক কথা বলতে হয়তো গলা শুকিয়ে যায়। তোমরা কি চা খাবে? তোমাদের সিকিউ ক্লাসগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সিকিউ ক্লাস নেওয়ার সুযোগ নাই। আমি চ্যাপ্টার গুলো অনুপাত, এরপর হচ্ছে শেয়ার ইস্যু, এরপরে হচ্ছে তোমার উৎপাদন রিভিউ, লিফ অফ ইস্যু, 4টা চ্যাপ্টারে 4টা ক্লাস আমি দিয়ে দিব। 4টা ক্লাস করলে যারা পাস করতে চাও তাদের জন্য মোর দেন এনাফ। ওকে, নেক্সট। অংশীদারি কারবারে ব্যাংকিং ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? নরমালি খেয়াল করো, সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন। সাধারণ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা 20 জন, কিন্তু ব্যাংকিং অংশীদারের ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা কত পারবে? কয়জন? 10 জন। তাহলে এখানে সঠিক উত্তর কত হবে? সঠিক উত্তর হবে 10। সঠিক উত্তর কত হবে? 10। ঘুম লাগছে? ঘুম লাগা যাবে না রে ভাই, কষ্ট করতে হবে, কষ্ট করতে হবে। গ্যাপ অনেক কম, কষ্ট করে তার উপায় নাই। মাত্র আমি 29টা প্রশ্ন আসছে ব্যাখ্যা করার জন্য। ব্যাখ্যা না করলে তো আরো দ্রুত পড়াই যেতাম। আমি কি যেভাবে পড়াইতেছি এভাবে পড়াবো, নাকি জাস্ট প্রশ্ন টিক? প্রশ্ন ঠিক কোনটা বলো? দেখো, স্থিতিশীল মূলধন পদ্ধতিতে সাধারণত কয়টি হিসাব তোলা হয়? স্থিতিশীল মানে স্থির মূলধন পদ্ধতি। এই স্থির মূলধন পদ্ধতিতে লাভ লোকসান আবর্তন হিসাবও থাকে, অংশীদারদের মূলধন হিসাবও থাকে, নতুন করে অংশীদারদের চলতি হিসাব খুলতে হয়। কারণ অংশীদারদের মূলধন হিসাব, মূলধন ছাড়া আর কিছুই থাকে না, বাদ বাকি সব চলে যায় অংশীদারদের চলতি হিসাবে। তাহলে এখানে সঠিক উত্তর কি? 1 2 3। সঠিক উত্তর কি? 1 2 3। সঠিক উত্তর কি? 1 2 3। ঢেলে দেন। ওকে, ঢেলে দিব, চা ঢেলে দিব, সবাই খাবে, সমস্যা নাই। 30 নম্বর প্রশ্ন, অংশীদার ব্যবসা কত সালে আইন দ্বারা পরিচিত? আরে ভাই, কমন 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 কমন। অংশীদার ব্যবসা আইন কত সালের? 1932 সালের। কোম্পানি আইন কত? 1994 সালের। অংশীদার আইন 1932, আর হচ্ছে কোম্পানি আইন 1994। সময় আইন হচ্ছে 2001। যদিও সময় আইন এখানে দরকার নাই, আর অংশীদার ব্যবসার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট আইন নাই। ঠিক আছে। কমিশন, এই যে কমিশনের একটা ঝামেলা আছে, কমিশনের একটা ম্যাথ আসে, ঠিক আছে? কমিশনের একটা ম্যাথ, কমিশনের একটা অঙ্ক কিন্তু আসবে। এই যে কমিশনের অঙ্কটা করানোর পরেও সবাই বলবা কি ওয়াও। কমিশনের অঙ্কটা করানোর পর সবাই কি করবা? ওয়াও। মানে এখানে কোনো সূত্র দরকার নাই, সূত্রর কোনো দরকার নাই, শুধু দুইটা জায়গা দেখবা। একটা হচ্ছে পূর্ববর্তী না পরবর্তী, জাস্ট এই জায়গাটা খুঁজে বের করবা। কি খুঁজে বের করবা? মুনাফাটা কি পূর্ববর্তী নাকি পরবর্তী? দ্যাটস ইট। এটুকু বুঝলেই ঘটনা শেষ। শুধু পূর্ববর্তী নাকি পরবর্তী একটু বুঝলে হবে। আমি প্রথমে ধরে নিচ্ছি এখানে পরবর্তী লেখা আছে না, এখানে লেখা ছিল পূর্ববর্তী। কি লেখা ছিল? পূর্ববর্তী। সাপোজ, ঠিক আছে, এখানে কি লেখা ছিল? পূর্ববর্তী। পূর্ববর্তী হইলে কমিশন কিভাবে বের করতাম? টাকা দেওয়া ছিল কত? 55,000 না? এটার উপর জাস্ট কি করতাম? কত পার্সেন্ট দেওয়া ছিল? 10%। 10 দ্বারা গুণ, শেষ। 10% করলে উত্তর কত হইতো? 5,500। উত্তর শেষ। কথা কি বুঝাইতে পারছি? যদি পূর্ব থাকতো, কিন্তু এখানে তো পূর্ব নাই, আছে কি? পরবর্তী। কি আছে? পরবর্তী। সো পরবর্তী থাকলে তুমি কি করবা? পরবর্তী থাকলে যে টাকাটা দেওয়া আছে টাকাটা লিখবা, ইনটু দিবা, ঠিক আছে, বাদ চিহ্ন দিবা। মুনাফার অংশ যেটা আছে সেটা উপরে বসাবা। কমিশনের যেটা হার, 10 থাকলে 10, 5 থাকলে 5, 15 থাকলে 15 লিখবা। নিচে কি বসাবা? নিচে এই হাতটা 100 সাথে যোগ করে বসাবা। কার সাথে যোগ করে বসাবা? 100 সাথে যোগ করে বসাবা। কত হবে? 110। কত হবে? 110। ক্লিয়ার?
যদি 5 থাকতো উপরে 5 নিচে 105, যদি 15 থাকতো উপরে 15 নিচে 115, যদি 20 থাকতো উপরে 20 নিচে 120, শেষ, কথা শেষ। তাহলে এই শূন্য কাটা, 11 দিয়ে 55 রে কাটো, 5 11 55, আর এখানে কয়টা শূন্য আছে? 3টা শূন্য আছে, কত হাজার? উত্তর 5000, শেষ। আর বেশি কিছু জানার দরকার নাই, আর কিচ্ছু জানার দরকার নাই, এই দুইটা টেকনিক জানলে শেষ, আর কোনো কিছু জানার প্রয়োজন নাই। ক্লিয়ার সবাই? ঘটনা শেষ। নেক্সট, কোনটি অংশীদারি ব্যবসার উপাদান নয়? কোনটি অংশীদারি ব্যবসার উপাদান নয়? একাধিক সদস্য লাগবে, এরপরে মুনাফা অর্জন হবে, এরপর হচ্ছে পারস্পরিক আস্থা ও বিশ্বাস লাগবে। শুধু লাগবে নাকি? অংশীদারি ব্যবসার লাভ লোকসান বন্টন হয় নরমালি চুক্তিতে যেভাবে বলা থাকে সেভাবে, এবং চুক্তিতে যদি অনুপাত দেওয়া থাকে অনুপাতে, চুক্তিতে যদি বলা থাকে মূলধন অনুপাতে, সেভাবে আমরা করব। কিন্তু কোনো কিছু বলা না থাকলে সমহারে বন্টন হয়, কিন্তু মূলধন অনুপাতে বন্টন করা বাধ্যতামূলক, এটা কিন্তু মিথ্যা কথা, এটা সত্য কথা না। মূলধন অনুপাত এই শব্দটা বলা যাবে না, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 33, অংশীদারির চলতি হিসাবে অন্তর্ভুক্ত থাকে। আমি কি বলছি? যে অংশীদারির চলতি হিসাব হচ্ছে এমন এক জিনিস যে এখানে কি করা যাবে না, হচ্ছে শুধু মূলধন বাদে বাদ বাকি সব অন্তর্ভুক্ত থাকে, শুধু মূলধন বাদে বাদ বাকি সব অন্তর্ভুক্ত থাকে, তাহলে অতিরিক্ত মূলধনটা এখানে যাবে না, তাহলে বাদ বাকি সব যাবে, তাহলে 1 আর 2 হবে সঠিক উত্তর। সিম্পল জিনিস। অংশীদারদের চলতি হিসাবে শুধু মূলধন যাবে না, বাদ বাকি সব যাবে, মূলধন ছাড়া বাদ বাকি সব অন্তর্ভুক্ত হবে, ঠিক আছে? কোন মূলধনের উপর সুদ ধার্য করা হয় না? মূলধনের সুদ সবসময় ধার্য করতে হয় কার উপর? প্রারম্ভিক মূলধনের উপর। অতিরিক্ত মূলধন থাকলে তার উপর দিতে হয়। আর সমাপনী মূলধনের উপর কখনো কি হয় না? সুদ ধার্য করা হয় না। আর এটা এখানে ভুলে চলে আসছে, ঋণ তো মূলধন না, ঠিক আছে? মূলধনের সুদ দিতে হয় প্রারম্ভিক মূলধনের উপরে। ভাই কঠিন সহজ মিলেই তো হবে নাকি? XYZ এর মুনাফা বন্টন অনুপাত 3-2-1। বন্টনযোগ্য মুনাফা যদি 1,08,000 টাকা হয়, তাহলে Z এর মুনাফার পরিমাণ কত? সিম্পল জিনিস। তাহলে Z এর মুনাফার পরিমাণ বের করতে হলে কি করতে হবে? প্রথমে লিখতে হবে 1,08,000 ইনটু কি লিখতে হবে? এখানে যে 3 জনের অনুপাত দেওয়া আছে, 3-2-1 যোগ করলে কত হবে? 6। 6 দ্বারা ভাগ করতে হবে, কারণ 1,08,000 টাকা তো 3 জনের মধ্যে ভাগ করে দেওয়ার কথা। তাহলে এবার কি করতে হবে? আমাকে এভাবে 6 দ্বারা ভাগ করতে হবে। এবং জেড কত পাবে? জেড এর অংশ হচ্ছে 1, 1 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে, 1 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে মানে 1,08,000-কে 6 দ্বারা ভাগ করে 1 দ্বারা গুণ করলে আমরা সঠিক উত্তর পেয়ে যাব। সিম্পল জিনিস, শেষ, ঠিক আছে? সহজ। অংশীদারদের চলতি হিসাবে ডেবিট উদ্বৃত্ত, এই প্রশ্ন কমন, এই প্রশ্ন কমন। বলেন কে বলতে পারবেন? ডেবিট উদ্বৃত্ত দ্বারা কি বোঝায়? ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা কি বোঝায়? মানে কি? এখান থেকে একটা প্রশ্ন কমন আসবে, এখান থেকে একটা প্রশ্ন কমন আসবে, ঠিক আছে? এখান থেকে একটা প্রশ্ন কমন আসবে। ভাই পোলাপান 3 ঘন্টা 4 ঘন্টাও ক্লাস করে, আপনাদের এত অধৈর্য কেন? এত অধৈর্য হলে হবে না তো, ভালো করতে হলে পড়তে হবে। আমি তো বলছি যে আমি 20টা এমসিকিউ পড়াবো, কিন্তু পুরো চ্যাপ্টার রিভিশন হবে, পুরো চ্যাপ্টার রিভিশন হবে। 5টা চ্যাপ্টার যদি তোমাকে পড়াই দিতে পারে, 5টা চ্যাপ্টার তো রিভিশন হয়ে গেল তোমার। এটা কি হবে? দ্রুত দ্রুত দ্রুত। 36-এর ক সম্পদ। ঋষিতা খান। 36 এ শান্তি ইসলাম ক, হৃদয় ক, ইব্রাহিম সম্পদ। যাই হোক, এটা আমরা অলমোস্ট সবাই সঠিক উত্তর দিচ্ছি, তাহলে আমরা এটা জেনেই রাখলাম। ডেবিট উদ্বৃত্ত মানে সম্পদ, আর ক্রেডিট উদ্বৃত্ত থাকলে কি হবে? দায়। ক্রেডিট উদ্বৃত্ত থাকলে কি হবে? দায়। অর্থাৎ চলতি হিসাবে ডেবিট উদ্বৃত্ত দ্বারা বোঝায় ব্যবসা মালিকদের কাছে টাকা পয়সা পাবে, মানে তারা আর এখান থেকে টাকা পয়সা তেমন একটা পাবে না, ক্ষতি টতি হয়েছে এরকম কিছু বোঝাচ্ছে আর কি। ওকে। 37, অংশীদারদের চলতি হিসাবে ক্রেডিট উদ্বৃত্ত, এই যে ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা কি বোঝায়? দায় বোঝায়। তাহলে এই দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন ইনশাল্লাহ আমরা কমন পেয়ে যাবো। স্যার আপনি আপনার নিজ গতিতে পড়ান। ওকে, ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে ডেবিট উদ্বৃত্ত সম্পদ, ক্রেডিট উদ্বৃত্ত দায়, একটুকু মনে রাখলে ঘটনা শেষ। ওকে। লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট উদ্বৃত্ত কোথায় স্থানান্তর করা হয়? সিম্পল। লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট উদ্বৃত্ত, ডেবিট উদ্বৃত্ত আমরা কোথায় স্থানান্তর করি বলেন? এই লাভ লোকসান আবন্টন হিসাবে যা আসে, ডেবিট উদ্বৃত্ত হোক, ক্রেডিট উদ্বৃত্ত হোক,
সবকিছু আমরা কোথায় স্থানান্তর করি? অংশীদারদের মূলধন হিসাবে অথবা অংশীদারদের চলতি হিসাবে। পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাবে, আর স্থির বা স্থায়ী মূলধন পদ্ধতিতে অংশীদারদের চলতি হিসাবে। তাহলে উত্তর কি হবে? মূলধন বা চলতি হিসাব। উত্তর কি হবে? মূলধন বা চলতি হিসাব। উত্তর কি হবে? উত্তর হবে মূলধন বা চলতি হিসাব। উত্তর কি হবে? উত্তর হবে মূলধন বা চলতি হিসাব। উত্তর কি হবে? উত্তর হবে মূলধন বা চলতি হিসাবে। ক্লিয়ার? উত্তর কি হবে? মূলধন বা চলতি হিসাবে। শেষ। আমরা অংশীদারি ব্যবসা একবার শেষে চলে আসছি। রিমি তার অংশীদারি কারবার হতে প্রতিদিন 300 টাকা হারে সারা বছরে উত্তোলন করেন এবং উত্তোলনের উপর 10% হারে সুদ ধার্য করলে সুদের পরিমাণ কত হবে? সিম্পল জিনিস, ক্যালকুলেশনটা দেখে ফেললো। এখানে এখানে একটা জিনিস খেলতে হবে, প্রতিদিন। ঠিক আছে, তো প্রতিদিন যেহেতু উত্তোলন করে, তাহলে প্রতিদিন উত্তোলন করে এটাকে আমাকে প্রথমে কিসে কনভার্ট করতে হবে? প্রতিদিন কনভার্ট করতে হবে আমাকে মাসে কনভার্ট করতে হবে। কিসে মাসে কনভার্ট করতে হবে? তাহলে মাসে কনভার্ট করলে প্রতিদিন যদি হয় 300 টাকা, এক মাসে হবে কত? 30 দিন। তাহলে এক মাস উত্তোলন করে 9,000 টাকা। এক মাস উত্তোলন করে কত হাজার টাকা? 9,000 টাকা। তাহলে এই 9,000 টাকার উপরে আমাদের কত পার্সেন্ট সুদ দিতে হবে? 10% সুদ দিতে হবে। কত পার্সেন্ট সুদ দিতে হবে? 10% সুদ দিতে হবে। 9,000 টাকার উপর কত পার্সেন্ট দিতে হবে? আমাদেরকে 9% হারে 10% হারে সুদ দিতে হবে। তাহলে যদি 10% হারে সুদ দেওয়া হয়, তাহলে এটা আসলে একটু কঠিন প্রশ্ন, অনেক বেশি কঠিন। এই টাইপের প্রশ্ন সাধারণত এডমিশন টেস্টের লেভেলেও আসে না। তো এখানে যে বিষয়টা হচ্ছে যে আমাদের এই প্রশ্নটাতে আমাদেরকে গড় সময়ের পদ্ধতি চিন্তা করতে পারি, আমি অন্যভাবে করতে পারি। তো এখানে যেটা বলা হচ্ছে, যদি এই টাইপের উত্তোলন হয় তাহলে আমাদেরকে এই যে 1.2 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। কত দ্বারা? 1.2 দ্বারা গুণ করতে হবে। কত দ্বারা? 1.2 দ্বারা গুণ করলেই হবে। তাহলে এখানে দেখেন, যদি এরকম হয় আর কি, প্রতিদিনের কথা যদি আমাকে বলে, গড় সময়ের কথা বলে, তাহলে আমাদের ঘটনা কি হচ্ছে? 9,000 টাকা যখন 10% আমি করবো, তাহলে কত করে? 900। তাহলে 900 ইন্টু কত করে দিতে হবে? 1.2 দ্বারা গুণ করে দিলে হবে। 1.2 দ্বারা গুণ করে দিলে হবে। এত কিছু আমাদের এখন আর জানার দরকার নাই। হ্যাঁ, কঠিন এমসিকিউ সলভ, কঠিন এমসিকিউ সলভ। এটা কঠিন এমসিকিউ, এটা আমরা জীবনে করিয়ে নেই। ঠিক আছে, এটা একটা কঠিন এমসিকিউ। ওকে, অংশীদারি ব্যবসার ক্ষেত্রে উত্তোলনের সুদ কি নির্দেশ করে? এই যে এটা 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 খেয়াল করি। অংশীদারি ব্যবসায় উত্তোলনের সুদ আমরা পাই না দেই, উত্তোলনের সুদ হচ্ছে আমরা পাই। পাই বেদে এটা হচ্ছে আমাদের আয়। কিন্তু উত্তোলনের সুদের জায়গায় যদি মূলধনের সুদ থাকতো, কোন সুদ? মূলধনের সুদ, তাহলে সেটা হয়ে যেত আমার জন্য খরচ। মূলধনের সুদ হলে আমার জন্য কি হইতো? মূলধনের সুদ আমার জন্য খরচ হইতো। মূলধনের সুদ আমার জন্য কি হইতো? মূলধনের সুদ আমার জন্য খরচ হইতো। শেষ। এই নগদ প্রবাহ বিবরণীটা আমরা স্কিপ করবো, পরের দিন করবো, কারণ নগদ প্রবাহ বিবরণীতে এখানে অনেকে 25 ব্যাচের স্টুডেন্ট আছে। এই জন্য এটা পড়াইতে গেলে এখন তারা আসলে একবারেই বুঝবে না, যেহেতু শর্ট সিলেবাস এটা ছিল না। আমরা তো শিটে দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই। আমরা তোমাদেরকে এটা আগামীকালকে পড়াবো। আজকে হচ্ছে আমরা এর পরের চ্যাপ্টারে যাই, যেটা বেসিক্যালি সবার আছে। ওকে, চমৎকার। পিডিএফ দিয়ে দিব ইনশাল্লাহ, পিডিএফ সবাই পড়ে নিতে পারবা। আচ্ছা, এই যে এটা আমাদের সবার ছিল। তো বেশির সামনে চলে আসছে। ওকে, যৌথ মূলধনী কোম্পানির মূলধন, এখান থেকে আমরা পড়বো 20টা, অর্থাৎ শেয়ার ইস্যু। যৌথ মূলধনী কোম্পানি থেকে আমরা কয়টা পড়বো? 20টা প্রশ্ন পড়বো। খেয়াল করি, এখানে শেয়ার কাকে বলে? শেয়ার কি? শেয়ার হচ্ছে ভাই, শেয়ারটা কি? শেয়ার হচ্ছে মূলধনের ক্ষুদ্র অংশ, কিন্তু এই ক্ষুদ্র অংশ কি হইতে হবে? সমান। যৌথ মূলধনী কোম্পানির প্রতিটা সমান ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে, মূলধনের প্রতিটা সমান ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে এক একটা কি বলা হয়? শেয়ার বলা হয়। বলছে কোম্পানির গঠনতন্ত্র কোনটি? কোম্পানির গঠনতন্ত্র হচ্ছে স্মারকলিপি। কোম্পানির গঠনতন্ত্র কি? স্মারকলিপি। এখন স্মারকলিপির আরো একটা নাম আছে, এর মধ্যে ওই নামগুলাই অপশনের মধ্যে আছে। দেখি আপনাদের মধ্যে কেউ একজন বলেন তো, স্মারকলিপির আরেকটা নাম কি? বলেন তো। না না, পিডিএফ আজকে দিয়ে দিব। ক্লাস শেষ হওয়ার সাথে সাথে পিডিএফ পেয়ে যাবা। ক্লাস শেষ হওয়ার সাথে সাথে পিডিএফ পেয়ে যাবা, তোমরা নিজেরা পড়বা।
তোমাদের তো নিজেদের পড়তে হবে, আমি তো অবশ্যই ক্লাস নিবো আবার, কিন্তু তোমাদেরও তো পড়তে হবে। এ পর্যন্ত থাকলে হবে না রে ভাই, ওদের অনেক পড়া, এ পর্যন্ত রাখলে হবে না। একটু দ্রুত সবাই সবাই, এই প্রশ্নে কনফিউজ হলে হবে না। হ্যাঁ, পিডিএফ এ তো প্রশ্নের উত্তর তো অবশ্যই থাকবে, পিডিএফ এ তো প্রশ্নের উত্তর অবশ্যই থাকবে। প্রচুর গরম, ফ্যান অফ করে ক্লাস নিতে হচ্ছে। ওকে, তো এখানে কোম্পানির গঠনতন্ত্র বা মূল দলিল, গঠনতন্ত্র আসতে পারে, মূল দলিল দিয়ে পরীক্ষার প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে সঙ্গ স্মারক, স্মারকলিপি সঙ্গ স্মারক বা পরিমেল বন্ধ। আর পরিমেল নিয়মাবলী একটা নাম হচ্ছে সঙ্গবিধি। পরিমেল বিধির একটা নাম কি? পরিমেল বিধির একটা নাম হচ্ছে সঙ্গবিধি। পরিমেল বিধি কোনটা? যেখানে কোম্পানির মানে পরিচালনার জন্য যে অভ্যন্তরীণ নিয়ম নীতি আছে সেগুলো লিপিবদ্ধ থাকে। কোম্পানি পরিচালনার যে অভ্যন্তরীণ নিয়ম নীতি আছে সেগুলো পরিমেল নিয়মাবলীতে লিপিবদ্ধ থাকে। সঙ্গ স্মারক হচ্ছে স্মারকলিপির একটা নাম। ওকে, নেক্সট, একটু দ্রুত যাই, এটা একটা সহজ আছে, আমরা একটু দ্রুত আগাইতে পারবো। কোম্পানি গঠনের উদ্যোগ গ্রহণকারীকে কি বলা হয়? যারা কোম্পানি গঠনের উদ্যোগ গ্রহণ করে তাদেরকে উদ্যোক্তা বলি। উদ্যোক্তারা বেসিক্যালি হচ্ছে প্রবর্তক, যারা কোম্পানির জন্মদাতা তারা কোম্পানির কি? জন্মদাতা। কোম্পানির স্মারকলিপিতে উল্লেখ থাকে, স্মারকলিপি ধারা কয়টা? স্মারকলিপি ধারা হচ্ছে 6টা। নাম দ্বারা, উদ্দেশ্য, ঠিকানা দ্বারা, অবস্থান দ্বারা, দায় দ্বারা, সম্মতি আর মূলধন দ্বারা। দায়, সম্মতি আর মূলধন দ্বারা। তাহলে এখানে দায়, সম্মতি আর মূলধন দ্বারা, মূলধন আছে, ঠিক আছে, মূলধন লাগবে, আর হচ্ছে শেয়ারের সংখ্যা লাগবে। মানে যেহেতু মূলধন আছে, তাই না, মূলধন বের করতে গেলে তো শেয়ারের সংখ্যা লাগবে, কারণ যৌথ মূলধনী কোম্পানির মানে মূলধন তো আমরা পাবো থেকে, প্রধান উৎস কি? শেয়ার। তো শেয়ার বিক্রি করে টোটাল মূলধন বের করতে গেলে তো শেয়ারের সংখ্যা লাগবে, তো পরিচালকের সংখ্যা এখানে ম্যান্ডেটরি না, শেয়ার হোল্ডারদের সংখ্যা লাগবে, পরিচালকের সংখ্যা এখানে দরকার নাই। শেয়ার অবহার কি? এই প্রশ্ন পরীক্ষা আসবে, এই প্রশ্ন কমন, এই প্রশ্নটা কমন, শেয়ার অবহার পরীক্ষা আসবে, ঠিক আছে। শেয়ার অবহার কি? শেয়ার অবহার হচ্ছে কি সম্পদ বলেন তো? অলিক সম্পদ। শেয়ার অবহার কি সম্পদ? অলিক সম্পদ। শেয়ার অবহারের সর্বোচ্চ হার কত পার্সেন্ট? শেয়ার অবহারের সর্বোচ্চ হার কত পার্সেন্ট? 10%। শেয়ার অবহারের সর্বোচ্চ হার কত পার্সেন্ট? 10%। এই প্রশ্নটা কিন্তু কমন কমন কমন, ঠিক আছে। কোম্পানি প্রথমে যে শেয়ার বিক্রি করে তাকে কি বলে? প্রথমে কোম্পানি যে শেয়ার বিক্রি করে তাকে বলে আইপিইউ শেয়ার। কি করে? আইপিইউ শেয়ার বলে। ইনিশিয়াল INI TIAL, ইনিশিয়াল PUB LIC, পাবলিক, অফারিং OFFERING, অফারিং। এই আইপিইউর পূর্ণরূপ আসতে পারে, কোম্পানি যখন প্রথম শেয়ার বিক্রি করে তখন আইপিইউ মার্কেটে শেয়ার বিক্রি করতে হয়, অর্থাৎ মানে শেয়ার বিক্রয় বলে ইনিশিয়াল পাবলিক অফার, মানে কি? প্রাথমিক গণপ্রস্তাব, গণহারে সবাইকে শেয়ার কেনার জন্য আহ্বান জানানো হয়। ক্লিয়ার? শেয়ার অধিহারের পরিমাণ কোম্পানি আর্থিক অবস্থার বিরুদ্ধে কোন খাতকে প্রভাবিত করে? এই যে খেয়াল করেন, আমরা যখন শেয়ার ইস্যু চ্যাপ্টারে আমরা কি করি বলেন তো? আমরা হচ্ছে করি না, কি বলে, আমরা মানে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী করি না। যখন আর্থিক অবস্থার বিবরণী আমরা করি তখন এই শেয়ার অধিহার, যেমন শেয়ার ওভারটা আমরা সম্পদ পাশে দেখাই। কোথায় দেখাই? শেয়ার ওভারটা আমরা সম্পদ পাশে দেখাই, অলিক মানে অসমন্বিত ব্যয় নামে, যদি অলিক কাল্পনিক ভূ সম্পদ। তাহলে এটা আমরা কোথায় দেখাই? সরি, এটা আমরা কোথায় দেখাই? এটা আমরা দেখা হচ্ছে সঞ্চিতি ও উদ্বৃত্ত নামক একটা অপশনের আন্ডারে। কার? সঞ্চিতি উদ্বৃত্ত, তার মানে সঞ্চিতি কারাংশ, মালিকানা সত্ত্বের অংশ। সঞ্চিতি কারাংশ, এটাকে মূলধন জাতীয় প্রাপ্তি বলে। শেয়ার অধিহার কি? একটা মূলধন জাতীয় প্রাপ্তি। শেয়ার অধিহার কি? একটা মূলধন জাতীয় প্রাপ্তি। শেয়ার অধিহার কি? এক ধরনের মূলধন জাতীয় প্রাপ্তি, ঠিক আছে। পাবলিক লিমিটেড কোম্পানি গঠনতন্ত্রের কমপক্ষে কতজন সদস্য রাখতে হবে? খেয়াল করি, যদি পাবলিক হয়, পাবলিক হলে সর্বোচ্চ হচ্ছে কয়জন? সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। যদি প্রাইভেট লিমিটেড হয়, কি হয়?
প্রাইভেট লিমিটেড হয় সর্বনিম্ন 2 জন সর্বোচ্চ 50 জন, ঠিক আছে? এটা হচ্ছে সদস্য সংখ্যা। যদি পরিচালক সংখ্যা আসে, কি আসে? পরিচালক সংখ্যা। পরিচালক সংখ্যা আসলে পাবলিকের ক্ষেত্রে 3 জন, প্রাইভেটের ক্ষেত্রে 2 জন। মনে থাকবে সদস্য সংখ্যা 7 থেকে সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, প্রাইভেটের ক্ষেত্রে 2 থেকে 50 জন, আর পরিচালক সংখ্যা হলে পাবলিকের ক্ষেত্রে 3 জন ন্যূনতম, আর প্রাইভেটের ক্ষেত্রে হচ্ছে কতজন? 2 জন। প্রাইভেটের ক্ষেত্রে কতজন? 2 জন। শেষ, এটা নিয়ে আর কোনো কথা নেই। সায়াম লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের, এই প্রশ্ন পরীক্ষা আসবে, এই ম্যাথ পরীক্ষা আসবে, ঠিক আছে? সায়াম লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 60,000 শেয়ারে নিবন্ধিত হইলো। এই নিবন্ধিত হওয়া মানে হচ্ছে অনুমোদিত হওয়া। তাহলে এখান থেকে তুমি চাইলে কি বের করতে পারবা? অনুমোদিত মূলধন বের করতে পারবা। কি মূলধন? অনুমোদিত মূলধন বের করতে পারবা। কোন মূলধন খেয়াল করো? অনুমোদিত মূলধন। তাহলে অনুমোদিত মূলধন বের করার সূত্র কি? যতগুলো শেয়ারে তুমি নিবন্ধিত হয়েছো তার সাথে শেয়ারের ফেস ভ্যালুটা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে নরমালি আমি যে কোনো মূলধন বের করবো, এই অঙ্কে খেয়াল রাখো, এই শেয়ারের শুরু অঙ্কে তুমি যে কোনো মূলধন বের করতে যাবা, শেয়ারের সংখ্যার সাথে, মানে শেয়ারের সংখ্যাটা চেঞ্জ হইতে পারে কিন্তু গুণ করতে হবে শেয়ারের ফেস ভ্যালু দ্বারা। কি করতে হবে? শেয়ারের ফেস ভ্যালু দ্বারা গুণ করতে হবে। তাহলে এই 60,000 এর সাথে গুণ করতে হইতো কত? শেয়ারের ফেস ভ্যালু কত? শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে 10। আনসার কত হইতো? 6 লাখ। উত্তর কত হইতো? 6 লাখ। ঠিক আছে? তাহলে মূলধন বের করতে গেলে শেয়ারের ফেস ভ্যালু দ্বারা গুণ করতে হবে। কথা কি বোঝা গেছে? সবসময় মূলধন বের করতে গেলে কি দ্বারা গুণ করতে হবে? শেয়ারের ফেস ভ্যালু দ্বারা গুণ করতে হবে। ওকে ফাইন। প্রতিটি শেয়ার 11 টাকা দরে 10 টাকা শেয়ার যখন তুমি 11 টাকায় বিক্রি করতেছো, তার মানে ফেস ভ্যালু থেকে বেশি, অর্থাৎ শেয়ার বিক্রি করতেছো তুমি কি হারে ভাই বলো তো? অধিহারে। কোন হারে? অধিহারে শেয়ার বিক্রি করতেছো। কত হাজার শেয়ার বিক্রি করবা? 50,000 শেয়ার তুমি বিক্রি করবা। কত হাজার শেয়ারের? 50,000 শেয়ার। এই 50,000 শেয়ার যে তুমি বিক্রি করবা, এটাকে বলা হচ্ছে ইস্যুকৃত শেয়ার। কোন শেয়ার ভাই বলো তো? ইস্যুকৃত শেয়ার। যদি ইস্যুকৃত মূলধন বের করতে বলতো, বেসিক্যালি আমরা এখানে 50,000 শেয়ারের সাথে ওই শেয়ারের ফেস ভ্যালু 10 গুণ করতাম। কিন্তু এখানে আবার একটু ঝামেলা আছে। ঝামেলা কি? আমার এখানে বলছে 40,000 শেয়ারের আবেদন পাওয়া গেল, আমি বিক্রি করতে চাই 50,000, কিন্তু আবেদন পাইছি 40,000। বিক্রি করতে চাই কত হাজার? 50,000, আবেদন পাইছি 40,000। এমন হইতে পারে। তাহলে আমরা জানি নরমালি আমি যে পরিমাণে শেয়ার ইস্যু করবো তার চেয়ে কম আবেদন পাইলে, যতটুকু কম পাই এটা অবলেখক কিনে নেয়, এটা সৃজনশীলের ক্ষেত্রে। তাহলে এখানে আমাকে আমি বিলি করতে পারবো তাহলে কত হাজার শেয়ার? আমি বিলি করবো হচ্ছে 40,000 শেয়ার। কত হাজার শেয়ার? 40,000 শেয়ার আমি বিলি করে দিতে পারবো। 40,000 শেয়ার কি করে দিতে পারবো? বিলি করে দিতে পারবো। তাহলে 40,000 শেয়ার যদি আমি বিলি করে দেই, তাহলে প্রত্যেকটা শেয়ারের ফেস ভ্যালু কত? 10। তাহলে 4 লাখ টাকা হচ্ছে আমার কি মূলধন? বিলিখিত মূলধন। কোন মূলধন? বিলিখিত মূলধন। ইস্যুকৃত মূলধন কিন্তু কত ছিল? ইস্যুকৃত হইতো কত? 50,000 ইন্টু কত? 10। কত হইতো? 5 লাখ। উত্তর কত হইতো? 5 লাখ। ইস্যুকৃত আর বিলিখিত কখন একই রকম হবে? যখন আমি যাই ইস্যু করবো তাই আমি বিলি করতে পারতেছি। আবেদন যদি 50,000 কিংবা তার চেয়ে বেশি পাইতাম, তখন আমার ইস্যুকৃত বা বিলিখিত মূলধন সিমিলার হইতো। ইস্যুকৃত বিলিখিত মূলধন কি হইতো? সিমিলার হইতো। ঠিক আছে? কথা কি বোঝা গেছে ভাই? ক্লাসে কনসেন্ট্রেট করো প্লিজ, ক্লাসে কনসেন্ট্রেট করো। আচ্ছা, এখানে কি বলছে? মোট শেয়ারের অধিহার কত? ঠিক আছে? তাহলে শেয়ারের অধিহারের পরিমাণ কত? সিম্পল জিনিস না। তুমি কত হাজার শেয়ার বিক্রি করছো? 40,000 শেয়ার। আর প্রত্যেকটা শেয়ারের অধিহার কত টাকা? 1 টাকা। তাহলে 40 মানে 40টা 1 দ্বারা গুণ কত হাজার হবে? 40,000 হবে। শেষ, ডান। কোম্পানি, যৌথ মূলধনী কোম্পানি গঠনতন্ত্রকে কি বলা হয়? কোম্পানি গঠনতন্ত্র বা মূল দলিল বা সংবিধান হচ্ছে কি? স্মারকলিপি। স্মারকলিপি হচ্ছে কোম্পানির মূল দলিল, গঠনতন্ত্র বা সংবিধান। ওকে? কোনটি কোম্পানির সংবিধান বলা হয়? স্মারকলিপি। কোম্পানির সংবিধান কি? কোম্পানির সংবিধান হচ্ছে স্মারকলিপি। ঠিক আছে? না 11 টাকা হবে না ইব্রাহিম, 11 টাকা হবে না। তুমি খেয়াল রাখবা ভাই, যখনই তুমি মূলধন বের করবে, সেটা হোক ইস্যুকৃত, বিলিখিত, আদায়কৃত, পরিশোধিত, যেটাই হোক, তুমি সব সময় তোমাকে গুণ করতে হবে কি দ্বারা? শেয়ারের ফেস ভ্যালু দ্বারা। মূলধনে অধিহার অবহার যাবে না। অবহার হইলো আমি 10 টাকা দ্বারাই গুণ করতাম, অধিহার হইলেও 10 টাকা দ্বারাই গুণ করবো। ক্লিয়ার? 12 নম্বর প্রশ্ন, কোম্পানি ব্যবস্থাপনা কর্মকাণ্ডকে কি বলে? মানে কর্মকাণ্ড কে পরিচালনা করে? পরিচালনা পর্ষদ, বোর্ড অফ ডিরেক্টর, তাই না? ওকে। কোম্পানির মূলধনের ক্ষুদ্র অংশকে কি বলে? শেয়ার। মূলধনের ক্ষুদ্র অংশ কি বলে? শেয়ার। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন? 2 জন। কোম্পানি আইন 1494 সালে। বাংলাদেশে কোম্পানি আইনে কয় ধরনের কোম্পানির উল্লেখ আছে? নরমালি আমরা 2 ধরনের কোম্পানিকে, মানে কোম্পানি বলতে মূলত প্রাইভেট আর পাবলিক লিমিটেড কোম্পানিকে বোঝায়। কোম্পানি গঠনের, কোম্পানির সংগঠনের বৈশিষ্ট্য কোনটা? মানে চিরন্তন অস্তিত্ব সম্পন্ন। এগুলো মানে কি? মানে অস্তিত্ব এক মালিকানা অংশীদারের মতো যখন তখন কি হয়ে যায় না? অবলোপন হয়ে যায় না। ওকে, এখানে আসি। কি বলছে? মোট শেয়ার 20,000। শেয়ার প্রতি অবহিত মূল্য 10 টাকা। অর্থাৎ তুমি
20,000 শেয়ারে নিবন্ধিত হয়েছো, আর প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে 10 টাকা, ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা, শেয়ারের প্রতি 2 টাকা অধিহার সহ, তাহলে শেয়ারের দাম ছিল 10 টাকা, 2 টাকা অধিহার সহ, তাহলে প্রতিটা শেয়ার কত টাকা করে বিক্রি করতেছি? 12 টাকা। পরে আমি 16,000 শেয়ার কি করছি? ইস্যু করছি। কত হাজার শেয়ার? 16,000 শেয়ার আমি ইস্যু করছি। ঠিক আছে, তাহলে এখানে আমাকে মানে হচ্ছে অন্য কিছু আর বলে নাই, নর্মালি ধরে নিচ্ছি আমি 16,000 শেয়ারের আবেদন পাইছি। ঠিক আছে, বা তার চেয়ে বেশি আবেদন পাইতে পারি, কিন্তু কম পাই নাই। তাহলে আমার যদি অনুমোদিত মূলধন বের করতে বলতো, তাহলে 20,000-এর সাথে কত গুণ করতাম? 10 গুণ করতাম। 20,000-এর সাথে কত গুণ করতাম? 10 গুণ করতাম। ঠিক আছে, তাহলে এখানে আমাকে আমার যদি ইস্যুকৃত মূলধন বের করতে বলে, তাহলে কোন মূলধন? ইস্যুকৃত। ঠিক আছে, তাহলে আমার কত হাজার শেয়ার ইস্যু করছি? 16,000 ইন্টু গুণ করতাম কত দ্বারা? 10 দ্বারা। কত হইতো? 1,60,000। 16,000 ইন্টু কত? 1,60,000। বিলিপিত করলো কত হইতো? 16,000 ইন্টু 1,60,000। কারণ কি, এবার যা ইস্যু করছি আমি তার সমান কিংবা তার চেয়ে বেশি আবেদন পাইছি, তাহলে যা ইস্যুকৃত তাই হয়ে যাবে বিলিপিত। এবং যদি আমাকে পরিশোধিত, খেয়াল করো এই প্রশ্ন কিন্তু পরীক্ষা আসবে রে ভাই, যে কোনো ভাবে আসতে পারে। পরিশোধিত বা আদায়কৃত মূলধন বের করতে বলে, কি মূলধন? পরিশোধিত বা আদায়কৃত মূলধন। তাহলে খেয়াল করতে হবে কতগুলো শেয়ার আমি আসলে বিক্রি করছি। তাহলে এখানে 20,000-এর মধ্যে আমি বিক্রি করছি কত হাজার শেয়ার? 16,000 শেয়ার। এই 16,000 শেয়ার এখানে কি করে লাগবে? বসাইতে হবে, শেয়ারের ফেস ভ্যালু দ্বারা গুণ করতে হবে। তাহলে উত্তর আসবে কত? 1,60,000। 1 লক্ষ কত হাজার? 60,000। উত্তর আসবে কত? 1,60,000। সিম্পল। কথা কি বুঝাইতে পারছি? তাহলে আমাকে সবসময় যে জিনিসটা খেয়াল রাখতে হবে, যে আমি যদি পরিশোধিত বা আদায়কৃত মূলধন বের করতে যাই, তাহলে কত শেয়ার আমার থেকে চলে গেছে সেটা বসাইয়ে শেয়ারের ফেস ভ্যালু দ্বারা গুণ করবো। ধরেন আপনি 16,000 শেয়ার বিক্রি করছেন, 2,000 শেয়ারের বিনিময়ে আপনি একটা জমি কিনছেন, তাহলে আলটিমেটলি দেখেন 16,000 বিক্রি করছেন, 2,000 দিয়ে জমি কিনছেন, চলে গেছে কত হাজার শেয়ার? 18,000 শেয়ার। এই 18,000 শেয়ারের সাথে 10 গুণ করে লাগবে। তার মানে পরিশোধিত বা আদায়কৃত মানে কত শেয়ার চলে গেছে আলটিমেটলি, সেটার সাথে শেয়ারের ফেস ভ্যালু গুণ, সেটার সাথে শেয়ারের ফেস ভ্যালু গুণ। তাহলে কি পেয়ে যাবেন? তাহলে পেয়ে যাবেন হচ্ছে পরিশোধিত মূলধন। তাহলে আমার সব সময় খেয়াল রাখতে হবে যে ঘটনা কি, যে মূলধন বের করতে গেলে শেয়ারের ফেস ভ্যালু দ্বারা গুণ করতে হবে। স্যার এই ক্লাসে এইসব কি শেয়ার মূলধন? হ্যাঁ, সবই তো শেয়ার মূলধন। এখানে কোন শেয়ারের কথা বলছে? বেসিক্যালি ইস্যু করলে, তার মানে ধরো তোমাকে ইস্যুকৃত শেয়ারের কথা এখানে বলছে। কথা কি বুঝতে পারছো? আর ইস্যুকৃত শেয়ার না বলে অন্য যে কোনো মূলধন আসলো উত্তর 1,60,000 হবে। শুধু অনুমোদিত মূলধনটা মানে হচ্ছে কত হবে? 2 লাখ হবে। ঠিক আছে, যারা কোম্পানি শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় অবলেখক। কি বলা হয়? তাদেরকে অবলেখক বলা হয়। এই যে অবলেখকের কমিশন দেয়, এটাও কিন্তু আমার এক ধরনের কি সম্পদ? অলিক সম্পদ। কি সম্পদ? অলিক সম্পদ। কোয়েশ্চেন নাম্বার 80, আইপির পূর্ণরূপ কি? পরীক্ষা আসবে বলছিলাম, ইনিশিয়াল পাবলিক অফারিং। ইনিশিয়াল পাবলিক অফারিং, ইনিশিয়াল INITIAL, ইনিশিয়াল পাবলিক অফারিং, নট অফার। অ্যান্সার কি হবে? অফারিং। অ্যান্সার কি হবে? অফারিং। আমি নিজেদেরকে তোমাদেরকে আরেকটা অঙ্ক শিখাইতে চাই। আমার মনে হয় এবার যে দাসের প্রশ্ন হচ্ছে, এই টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, আমি নিজে থেকে একটা প্রশ্ন শিখাইতেছি। স্যার এই 2 টাকার কাজ হবে না? না, মূলধনের ক্ষেত্রে 2 টাকার কাজ হবে না। যদি আমার বলতো অধিহার কত, তাহলে অধিহার বের করতাম 16,000 ইন্টু কত? 2 দ্বারা। আল্লাহ আমার কথা হয়তো 32,000 অধিহার, এইটা আসতো। ঠিক আছে, শেয়ার মূলধনের ক্ষেত্রে ভাই কখনোই অধিহার অবহার আসে না। আপনারা যে সৃজনশীল করেন সেখানেও খেয়াল করে দেখেন, যখন আপনি শেয়ার মূলধনে করে টাকাটা বসান, সেক্ষেত্রে শুধু ফেস ভ্যালুর টাকাটা বসে। আপনি নিজেই একটু টেস্ট করে দেখেন। এই যে অধিহারেরটা তো বললাম, অধিহার যদি বলতো। এখন আসেন আমি আপনাকে একটা অঙ্ক শিখাই, চমৎকার একটা অঙ্ক শিখাবো, কিভাবে দেখেন। ধরেন কোন একটা কোম্পানি, আপনারা এই অঙ্কটা করেন, তারপরে যদি আর ক্লাস করতে ইচ্ছা না হয় বলবেন, ক্লাস শেষ করে দিব। ক্লাস না করলে চলে যাও, তো কথা বলো না। ইব্রাহিম, শেয়ার অধিহারতে কি বোঝাও? আমি তো সেটা বুঝতেছি না। এটা তো শেয়ার অধিহারের অঙ্কই ছিল, কিন্তু আমি বলতেছি ভাই যখন তুমি শেয়ার মূলধন বের করবা, তখন শেয়ার অধিহারের টাকাটার কোনো কাজ নাই। কথা কঠিন কেন হবে? মূলধন বের করার ক্ষেত্রে অধিহার অবহারের কোনো ভ্যালু নাই। এই অঙ্কের মধ্যে যদি শেয়ার অবহারও থাকতো, বলতো 2 টাকা অবহারে, মানে 10 টাকা শেয়ারটা 2 টাকা অবহারে বিক্রি করছে, তাহলে বিক্রি করছি তো 8 টাকায়। কিন্তু আমি যখন শেয়ার মূলধন বের করব, তখন আমি গুণ করতাম 10 টাকা দিয়েই। তখন কত দ্বারা গুণ করতাম? 10 টাকা দিয়ে। মূলধনের করে আমার ফেস ভ্যালু দ্বারা গুণ করতে হবে, এটা মনে রাখো। তো মানে ভয়ঙ্কর ভাবে চিন্তা করার কিছু নাই। ওকে, আমি যে প্রশ্নটা সমাধান করবো বলতেছিলাম, খেয়াল করি যে প্রশ্নটাতে আসছে। বলতেছি ধরো একটা প্রতিষ্ঠানের অনুমোদিত মূলধন, অনুমোদিত শেয়ার দেওয়া আছে 20,000, প্রত্যেকটা শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা। অনুমোদিত
কত, মূলধন 20,000, প্রত্যেকটা শেয়ার দাম হচ্ছে কত টাকা, 10 টাকা। এখন একটা কোম্পানি কি করছে, শেয়ার ইস্যু করছে ধরো 10,000 শেয়ার। কত হাজার শেয়ার? 10,000 শেয়ার। বুঝো ঘটনা বুঝার চেষ্টা করি। 10,000 শেয়ার সে ইস্যু করে সে টাকা পাইছে 1,20,000। আমি অঙ্ক কিন্তু এটা কিন্তু ডিফারেন্ট টাইপের অঙ্ক করাইতেছি, এটা কিন্তু ডিফারেন্ট টাইপের অঙ্ক করতেছি, এটা কিন্তু কি করতেছি, ডিফারেন্ট টাইপের অঙ্ক করতেছি। এটা কি করতেছি, ডিফারেন্ট টাইপের অঙ্ক করতেছি, খেয়াল করো। আচ্ছা এর আগে মনে হয়, আচ্ছা রায়হান একটা প্রশ্ন বলছো, অবলেখক হবে না কি হবে, দালাল হবে। আচ্ছা আমি আগের প্রশ্ন আরেকবার দেখবো, এটাকে শেষ করে নিই। খেয়াল করো ভাই, এই জায়গাটা একটু খেয়াল করো। তাহলে দেখো তো, তুমি 10,000 শেয়ার বিক্রি করে টাকা পাইছো 1,20,000। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখানে অধিহার কিংবা অবহারের পরিমাণ কত, কে বলতে পারবা? এখানে অধিহার বা অবহারের পরিমাণ কত? কঠিন প্রশ্নে আসো, কঠিন কঠিন প্রশ্নে আসো, এটা হচ্ছে কঠিন প্রশ্ন। হ্যাঁ এডমিশনের উপরে ভাই, এডমিশনের উপরে। বলেন তো ভাই, এখানে কঠিন কি আসবে? এটা এডমিশনের এমসিকিউ, বাট এবারে যে প্রশ্ন হচ্ছে এখান থেকে আসতে পারে। অনুমোদিত শেয়ার প্রত্যেকটা 2,000 শেয়ার আছে, তুমি 20,000 শেয়ার আছে, প্রত্যেকটা শেয়ারের ফিস হলো 10 টাকা। এখন তুমি 10,000 শেয়ার বিক্রি করে তুমি 1,20,000 টাকা পাইছো। এখানে কি অধিহার না অবহার, কে বলতে পারবা? কেউ একজন দেখি পারো কিনা, কেউ একজন দেখি পারো কিনা। এখানে অধিহারের বা অবহারের পরিমাণ কত, অধিহার বা অবহারের পরিমাণ কত? এই সকল অঙ্কে থেকে তুমি যখন অধিহার বা অবহারের পরিমাণ বের করবা, কিভাবে করবা? আগে দেখো, তুমি নর্মালি লিখিত মূল্যে আগে মানে সমমূল্যে টাকা বের করবা। যদি তুমি সমমূল্যে বিক্রি করতা, খেয়াল করো, যদি তুমি শেয়ারটা সমমূল্যে বিক্রি করতা তাহলে তুমি কত টাকা পাইতা? 10,000 শেয়ার সমমূল্যে বিক্রি করা মানে 10 টাকার ফেস ভ্যালু যেটা ছিল, আমি এই 10 টাকা দামে বিক্রি করছি, তাহলে 10 দ্বারা গুণ করতাম। তাহলে 10 দ্বারা গুণ করলে কত পাইতা? 1,00,000 টাকা পাইতা। কত পাইতা? 1,00,000। তাহলে তোমার সমমূল্য হইলে তুমি 1,00,000 টাকা পাইতা, কিন্তু তুমি তো টাকা পাইছো 1,20,000। তাহলে বেশি পাইছো না কম? তাহলে সমমূল্যের তুলনায় যদি বেশি আসে তাহলে সেটা হয়ে যাচ্ছে অধিহার। তাহলে অধিহার কত হবে ভাইয়া বলো তো? অধিহার হবে 20,000। অধিহার কত হবে? 20,000। বুঝাইতে পারছি কিনা? এখন এখানে 10,000 শেয়ার বিক্রি করে যদি আমি 90,000 টাকা পাইতাম, 10,000 শেয়ার বিক্রি করে যদি আমি 90,000 টাকা পাইতাম, তাহলে ঘটনা কি হইতো? সমমূল্যে বিক্রি করলে আমি টাকা পাইতাম 1,00,000, আমি পাইছি 90,000। তাহলে আমি যখন সমমূল্য থেকে কম, অর্থাৎ ফেসগুলো থেকে কম মূল্যে বিক্রি করবো, তখন এটা যাবে অবহার। তখন 90 আর 1,00,000-এর মধ্যে পার্থক্য 10,000, তখন অবহার হইতো কত হাজার? অবহার হইতো 10,000। আমি কি বুঝাতে পারছি পয়েন্টটা তোমাদেরকে? এই পয়েন্টটা কি ক্লিয়ার? মানে 2 টাকা হচ্ছে শেয়ার প্রতি, কিন্তু আমি তো শেয়ার প্রতি জানতে চাই না, আমি বলছি এখানে অবহার কত, মানে মোট অবহারের পরিমাণ বা অধিহারের পরিমাণ কত। পয়েন্টটা কি ক্লিয়ার? পয়েন্টটা কি ক্লিয়ার? তাহলে এইভাবে যদি পরীক্ষা প্রশ্ন আসে যে এত শেয়ার বিক্রি করে এত টাকা পাওয়া গেল, এক্ষেত্রে অধিহার অবহারের পরিমাণ কত, তোমার কিন্তু এইভাবে অঙ্ক করতে হবে, এভাবে কি করতে হবে? অঙ্ক করতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? আরেকটা জিনিস তোমাদের একটু শিখাই দিই আমি। এখানে কিন্তু সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ার, শেয়ারের প্রকারভেদ, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে, এগুলো তোমরা পড়ো, এগুলো আমি পরে সময় নষ্ট করতে চাই না। এখানে আরেকটা প্রশ্ন তোমাকে শিখে যায়, এই যে শেয়ার বাজেয়াপ্তর একটা কনসেপ্ট আছে না? শেয়ার বাজেয়াপ্ত, শেয়ার বাজেয়াপ্ত মানে কি? শেয়ারের মালিকানা বাতিল করা। শেয়ার বাজেয়াপ্ত মানে কি? শেয়ারের মালিকানা বাতিল করা। মানে ধরো তোমার কাছে শেয়ার বিক্রি করছো, তুমি 10 টাকা মূল্যের শেয়ার, তুমি আমাকে 5 টাকা দিছো, আর 5 টাকা যখন আমি তোমার কাছে চাইছি তুমি দিতে পারতেছো না, আমি তোমার মালিকানা বাতিল করে দিলাম। বাতিল করে দিয়ে শেয়ারটা আমি নতুন ভাবে আবার বিক্রি করবো। তো তুমি যে অলরেডি আমার 5 টাকা করে দিছো, এই 5 টাকাটা আমি কোথায় স্থানান্তর করবো? এটা আমি মূলধন সঞ্চিতি তহবিলে স্থানান্তর করবো। কোথায়? মূলধন সঞ্চিতি তহবিলে স্থানান্তর করবো। ঠিক আছে, এই প্রশ্নটা পরীক্ষা আসতে পারে। শেয়ার বাজেয়াপ্তের টাকা কোথায় স্থানান্তর করা হয়? শেয়ার বাজেয়াপ্তের টাকা মূলধন সঞ্চিতি তহবিলে স্থানান্তর করা হয়। আচ্ছা রায়হান, আমি তো আবার কোনটা আবার বোঝাবো? শান্তি ইসলাম, কোনটা আবার বোঝাবো? মানে আগের অঙ্কটার কি আর কোনো উদাহরণ দরকার আছে নাকি আমরা বুঝতে পারছি? আগের অঙ্কের কি উদাহরণ লাগবে আর নাকি বুঝতে পারছি আমরা? স্যার একটা কথা ছিল, অ্যাকাউন্টটি এস মানে 7টি সিকিউ করছি কিন্তু না মিললে মার্ক দিবে কি? হ্যাঁ অবভিয়াসলি মাহমুদা খাতুন মার্ক দিবে। অ্যাকাউন্টিং এ অঙ্ক মিলতে হবে এমন কোনো বিষয় না, মিললে নাম্বার পাবেন। এন্ট্রিতে নাম্বার থাকে, যেমন ধরেন বলছে যে 4টা জাবেদা, মানে 4টা তারিখের জাবেদা করতে বলছে, তো 4টা জাবেদার মধ্যে আপনার ধরেন একটা ভুল গেছে, তাহলে 3টা জাবেদার মার্ক পাবেন, 2টা হইলে 2টা জাবেদার মার্ক পাবেন। ঠিক আছে, এরকম আর কি।
আপনারা কি বুঝতে পারছেন নাকি ওইরকম আরেকটা উদাহরণ দিতে হবে? বুঝি নাই স্যার, আচ্ছা না বুঝলে সমস্যা নেই, আরেকবার বুঝেন। আরেকটা অঙ্ক দেই, ধরেন ধরেন হচ্ছে কোন একটা প্রতিষ্ঠানের অনুমোদিত, ভাই এক চ্যাপ্টারে এত সময় লাগলে আমরা তো আগাইতে পারবো না। কোন একটা প্রতিষ্ঠানের অনুমোদিত মূলধন সাপোজ ধরেন তার হচ্ছে 50,000 শেয়ার আছে, আর প্রত্যেকটা শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে ধরেন 100 টাকা। প্রত্যেকটা শেয়ারের ফেস ভ্যালু কত টাকা? 100 টাকা। এখন তার এই 50,000 শেয়ারের মধ্যে সে বিক্রি করছে, মানে ইস্যু করছে, ধরেন ইস্যু করছে হচ্ছে 20,000 শেয়ার। কত হাজার শেয়ার? 20,000 শেয়ার। এই 100 টাকায় দেয়, যেহেতু অ্যামাউন্টটা একবার 10 টাকা দিয়ে করেছে। আচ্ছা, তাহলে 100 যদি 10 দেই তাহলে আসে হচ্ছে 2 লাখ, 20 লাখ। সে টাকা পাইছে ধরেন হচ্ছে 22 লাখ। বুঝার চেষ্টা করেন, সিম্পল জিনিস। আপনারা না মিললেও দিবে, না মিললেও দিবে, না মিললেও দিবে, ঠিক আছে? অলরেডি 10:40 বাজে, আমরা দরকার পড়ে এটা শেষ করে চ্যাপ্টার শেষ করবো, তোমাদের পিডিএফ দিয়ে দিব, কালকে বাকি অংশ পড়াবো। ওকে, খেয়াল করো। কিন্তু এই 3টা চ্যাপ্টারে ইনশাল্লাহ তোমার এমসিকিউ কভার। এখন দেখো বলা হয়েছে যে 20,000 শেয়ার বিক্রি করে আমি 22 লাখ টাকা পাইছি। কারণ আমরা বলতেছে এখানে শেয়ার অধিহার কিংবা অবহারের পরিমাণ কত? শেয়ার অধিহার কিংবা অবহারের পরিমাণ কত? শেয়ার অধিহার কিংবা অবহারের পরিমাণ কত, এখান থেকে এটা আমার জানতে চাইছে, ঠিক আছে? তাইলে এখন আমি ঘটনা কি ঘটবে দেখেন। নরমালি এই সকল অঙ্কের, এখানে তো বলি নাই যে 10 টাকা 100 টাকা শেয়ারটা 110 টাকায় বিক্রি করছে, এরকম কিছু বলা আছে নাই। এই সকল অঙ্কের ক্ষেত্রে তুমি সবসময় চিন্তা করবা যে সমমূল্যে যদি আমি বিক্রি করতাম শেয়ারটা, কোন মূল্যে? সমমূল্যে। অর্থাৎ 100 টাকা শেয়ার যদি আমি 100 টাকায় বিক্রি করতাম তাহলে আমি কত টাকা পাইতাম? তাহলে আমি কত টাকা পাইতাম সেটাকে বের করব। সমমূল্য বের করার পরে যদি তার থেকে বেশি টাকা পাই সেটা অধিহার, কম পাইলে অবহার। দ্যাটস ইট, একটু মনে রাখলে তো হয়। তাহলে আমি শেয়ার বিক্রি করছি কত? 20,000। তাহলে 20,000 শেয়ার প্রত্যেকটা যদি সমমূল্যে বিক্রি করতাম তাহলে কত টাকা করে বিক্রি করতাম? 100 টাকা। যেহেতু ফেস ভ্যালু 100 টাকা ছিল, তাহলে গুণ করো 100 টাকা দাম। তাহলে দেখো তো টাকা পাইতে কত? 20 লাখ। টাকা পাইতে কত? 20 লাখ। তার মানে যদি সমহারে বিক্রি করতাম, সমমূল্য মানে কি বুঝাইতেছি? সমহার। যদি সমহারে আমি বিক্রি করতাম টাকা পাইতাম 20 লাখ, কিন্তু আমি তো টাকা পাই গেছি 22 লাখ। টাকা কয় লাখ পাইছি? 22 লাখ। তাহলে বেশি পাইছি না? বেশি পাইছি মানে কি পাইতেছি? অধিহার। বেশি পাইতেছি মানে কি? অধিহার। কত টাকা অধিহার? 20 লাখ আর 22 লাখের মধ্যে পার্থক্য কয় লাখ? 2 লাখ। 2 লাখ টাকা অধিহার। কত টাকা অধিহার? 2 লাখ টাকা অধিহার। কথা কি বুঝাইতে পারছি? 2 লাখ টাকা অধিহার। আর যদি এখানে টাকা পাইতাম আমি, ধরো হচ্ছে সাপোজ ধরো তুমি, আমি 18 লাখ টাকা পাইতাম বা 19 লাখ পাইতাম, তাহলে আমি দেখলাম যে সমমূল্যে বিক্রি করে 20 লাখ পাইতাম। তাহলে 20 লাখ টাকার কম পাইলে এটা অবহার, সেটা যত টাকাই হোক না কেন। কম পাইলে অবহার, সেটা যত টাকাই হোক না কেন। কথা কি বুঝাইতে পারছি? আগামীকালকে অনলাইন ক্লাস তো আমাদের এই রাতে ছাড়া আমার নেওয়ার কোনো অপশন নাই। তারপরে আমি চেষ্টা করবো সন্ধ্যা 7টার মধ্যে তোমাদের ক্লাস নিতে। কয়টা? সন্ধ্যা 7টা থেকে 8টা ইনশাল্লাহ, এই টাইমের মধ্যে। তবে আমি টাইমটা কনফার্ম করে দিব। আর তোমাদেরকে অবশ্যই পিডিএফ শিট দিয়ে দিচ্ছি। শিট তোমরা নিজেরা পড়লেও অনেক কিছু জানতে পারবা। তবে ক্লাসে দেখো শিটের বাইরে কিন্তু অনেক আলোচনা হয়। আমি যদি তোমাকে এরকম পরের ক্লাস হবে 3টা চ্যাপ্টারও পড়াইতে পারি, তোমার পুরো চ্যাপ্টার রিভিশন হবে। ক্লাস নিয়ে তুমি 3টা চ্যাপ্টারের এমসিকিউ পড়তে বসে দেখবে যে অলমোস্ট সবকিছু তোমার শেষ। ঠিক আছে? এবার কি বুঝাইতে পারছি স্যার? কালো বললাম। এবার কি আমরা বুঝতে পারছি কিনা? যারা শেয়ার করেন না তারা কিন্তু পিডিএফ পাবেন না, শেয়ার করতে হবে। ঠিক আছে? সবাই যার যার প্রোফাইল থেকে শেয়ার করে দিন প্লিজ। আমাদের অ্যাকাউন্টিং হওয়ার কথা আপনাদের ভাই বাজার বন্ধু বান্ধবদের কাছে বলেন। এডমিশনের সময় কিন্তু একটা বিশাল সাপোর্ট পাবেন আমাদের থেকে ইনশাআল্লাহ, এবং বাকি সাবজেক্ট গুলোর জন্য অবভিয়াসলি এরকম ক্লাস এবং শিট পাবেন। ঠিক আছে? আমি আসলে প্রফেশনালি আমি টিচার না, আমি এই অনলাইনে পড়াই, অফলাইনে দীর্ঘদিন পড়াইছি, ইউসিসি সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে, মানে অফলাইন প্ল্যাটফর্মে পড়াইছি। কিন্তু আমি আসলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ, অর্থাৎ ব্যবসার নাম তোমরা শুনে থাকবে, সেখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কর্মরত আছে। অর্থাৎ সরকারি চাকরির পাশাপাশি এটা করি, এটা আমার একটা হ্যাবিট বলতে পারো। পড়ানোটা খুবই ভালো লাগে, 2015 সাল থেকে পড়াচ্ছি, পড়াইতে ভালো লাগে আর কি, এই জন্য পড়াইয়ে যাচ্ছি। আর যেহেতু চাকরির পাশাপাশি পড়াই, এই জন্য দিনের বেলা তোমাদের অন্যান্য টিচারদের মতো দিনের বেলা সময় দেওয়ার সুযোগ হয় না। অফিস থেকে এসে অফিসের পাশাপাশি কাজগুলো করতে হয়। সো তাহলে এই পর্যন্তই থাকলো। আশা করছি যে 3টা চ্যাপ্টার পড়েছে এখানে তোমাদের কোনো প্রবলেম থাকবে না। আমরা স্যার, আচ্ছা তাহলে আমি কি করব, তোমাদেরকে এখনই পিডিএফটা তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, তোমরা সবাই নিয়ে নিবা। এবং যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও নাই,
আমি ক্লাসটা শেষ করার সাথে সাথেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিব, সবাই অ্যাড হয়ে নিবা। গুগল ড্রাইভের লিঙ্ক দিলে একটু ঝামেলা হয়, অনেকে ডাউনলোড করতে বুঝে না, পারে না, বারবার নক করে। আমি তোমাদেরকে কি করি, আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেই, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপের, ওখানে অ্যাড হয়ে যাও, ওখান থেকে এক ক্লিকে ডাউনলোড করে নিবা, কোনো ঝামেলা নেই। কথা কি বুঝতে পারছি? তাহলে আমরা আগামীকালকে ইনশাল্লাহ আরেকটা ক্লাস করবো, যতগুলো সম্ভব চ্যাপ্টার আমরা শেষ করার চেষ্টা করবো। ক্লিয়ার? সো যত চ্যাপ্টারই পড়বো তুমি কিন্তু এরকম ডেপলি মানে তুমি কিন্তু এমসিকিউ মানে শিখতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সারাদিন ধরে কিন্তু আমরা অনেক এমসিকিউ পোস্ট করবো, অনেক ইনফরমেশনাল ভিডিও দিব, এগুলা কিন্তু অবশ্যই দেখবা। আমাদের পেজে অ্যাক্টিভ থাকো, ইনশাআল্লাহ তুমি ভালো করবে তোমার গ্রুপ সাবজেক্টে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পিডিএফটা এখনই নিয়ে নাও এবং সারাদিন পিডিএফটা পড়তে থাকো। আসসালামু আলাইকুম।